ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। শোনা যাচ্ছে না? ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা এই অধ্যায়টার শেষ ক্লাস করব। এখান থেকে আমরা দুইটা ক্লাস দিছি, আজকে এটা শেষ ক্লাস করব আমরা। এটা খেয়াল করে দেখেন, 1 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ এ নন জিরো ইন্টিজার, এক্স হচ্ছে একটা নন জিরো ইন্টিজার, অর্থাৎ শূন্য হবে না, পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি এ নেগেটিভ ইন্টিজার, তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। এক্স যদি একটা নন জিরো ইন্টিজার হয়, তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে এক্স এর মান 1 এবং -1 ধরে এই বিষয়গুলোকে পরীক্ষা করতে পারি। ঠিক আছে, যে এক্স এর মান পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, মানে জিরো না হইলেই হইল। এখন অপশন মানে ওয়ানে যেটা আছে, স্টেটমেন্ট ওয়ানে কি আছে বলতেছে যে -3x² + 4। দেখেন, একটা বিষয় আমরা খুব পরিষ্কার জানি, যে একটা সংখ্যা যখন নেগেটিভ হয়, এইটার উপরে যখন আমরা স্কোয়ার করে দিব, তখন কিন্তু এটা পজিটিভ হয়ে যায়, তাই না? আবার পজিটিভ সংখ্যার উপরে যদি আমরা স্কোয়ার করে দেই, তাহলেও কিন্তু আমরা পজিটিভ সংখ্যাই পাবো। তাহলে নেগেটিভ সংখ্যার উপর স্কোয়ার করলে আমরা পজিটিভ সংখ্যা পাচ্ছি, আবার পজিটিভ সংখ্যার উপর স্কোয়ার করলেও আমরা পজিটিভ সংখ্যাই পাচ্ছি। তার মানে আপনি এখানে এক্স এর মান 1 ধরেন অথবা -1 ধরেন, যেইটাই ধরেন না কেন, এই যে 3x², এই যে 3x², এইটা সমান সমান কত হবে? 3 × 1 = 3 হবে। 3x² এর মান কত হবে? 3 হবে। আপনি এক্স এর মান চাই -1 ধরেন অথবা 1 ধরেন, উত্তর পজিটিভই আসবে, 3। তাহলে খেয়াল করেন, এই 3-এর সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে আমরা ফলাফল কত পাবো? 7 পাবো। কিন্তু এখানে দেখেন, এদের আগে একটা মাইনাস দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, তার মানে ফলাফলটা কত আসবে? যদি মাইনাস দেয় এদের সামনে, তাহলে ফলাফলটা -7 আসবে না? অর্থাৎ একটা নেগেটিভ ইন্টিজার আসতেছে না? নেগেটিভ ইন্টিজার আসতেছে। তার মানে স্টেটমেন্ট 1 সত্যি হইতে পারে, মানে মাস্ট বি নেগেটিভ, মাস্ট বি এ নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, 1 নম্বরটা কি হবে? মাস্ট বি এ নেগেটিভ ইন্টিজার হবে। হ্যালো, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ভালোই, ওই হচ্ছে ভালোই। কে কি হয়েছে? ও, তো লিয়ে যাস জোহরের নামাজের পরে 2টার দিকে লিয়ে যাস, লিয়ে যায় ওটি, মানে ওই 2 তলাতেই বসে, ওই ইয়ে দিয়ে ঢুকিস, ওই যে কাঁঠালতলা যে গেটটা আছে, ওই গেট দিয়ে ঢুকিস যায় ওটি, মানে মানে বরাবর নাম করলেই ওই একদম সেই ইয়ে করবি, সমস্যা নাই। দোকানত লয়, উপরে ওর থাকার জায়গা আছে, 2 তলা। হ্যাঁ, ওটি গেলেই হবে। টাকা ওই রকম চাবি নেই কোনো কিছু, ওই 200 দিয়ে দিই সাথের মধ্যে আসার সময়, তাহলে। আচ্ছা, আচ্ছা, থাক তাহলে পড়াচ্ছি। আচ্ছা, আসেন। তাহলে এটা আমরা দেখলাম যে স্টেটমেন্ট 1 থেকে আমরা নেগেটিভ ইন্টিজার পাচ্ছি, তার মানে এটা মাস্ট বি হইতে পারে। এখন আসেন স্টেটমেন্ট 2টা পরীক্ষা করি। স্টেটমেন্ট 2-এ আমি যদি বলি যে এক্স এর মান 1, স্টেটমেন্ট 2-এ আমি যদি বলি যে এক্স এর মান হবে কত? 1 হবে। তাহলে দেখেন, স্টেটমেন্ট 2-এ কি আছে? মাইনাস, এক্স এর মান যদি 1 হয়, -1, তাহলে এই দুইটা মিলে পজিটিভ হয়ে যাবে না? মাইনাস মাইনাস মিলে পজিটিভ হয়ে যাবে না? তার মানে কি স্টেটমেন্ট 2 কি সত্যি হচ্ছে?
সত্যি হচ্ছে না। আপনি বলতে পারেন যে -1 ধরে পরীক্ষা করেন, -1 ধরে আমার স্টেটমেন্ট 2 পরীক্ষা করার দরকারই নাই, কারণ এক্স এর মান নন নেগেটিভ ইন্টিজার, মানে নন জিরো ইন্টিজার, একও হইতে পারে -1ও হইতে পারে। ঠিক আছে, তো আমি 1 ধরে দেখতেছি যে এখানে পজিটিভ আসতেছে, সো এই কারণে আমি অপশন 2 কে বাদ দিতে পারি, অপশন 2 কে বাদ দিতে পারি। ঠিক আছে, আবার এই যে অপশন 3 বা স্টেটমেন্ট 3 এ এসে আমি যদি এক্স এর মানকে -1 ধরে চিন্তা করি, তাহলে খেয়াল করেন, যদি -1 ধরে চিন্তা করেন তাহলে মাইনাস ইন্টু -1 এটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে না? আর +1 এর উপরে আপনি কিউব দিলে এটা কি হয়ে যাবে, পজিটিভই চলে আসবে। তার মানে 3 নাম্বার থেকে আপনি কি পাচ্ছেন, একটা পজিটিভ ইন্টিজারই পাচ্ছেন, পজিটিভ ইন্টিজার পাচ্ছেন। তার মানে স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3 থেকে আমরা অলওয়েজ পজিটিভ ইন্টিজার পাচ্ছি। ঠিক আছে, মানে যদি আমরা এখানে -1 ধরতাম তাহলে হয়তো নেগেটিভ পাইতাম, কিন্তু শুধুমাত্র 1 ধরে তো পজিটিভ আসতেছে, তার মানে এটা মাস্ট বি ট্রু না, মে বি ট্রু হইতে পারে। আবার স্টেটমেন্ট 3-এ আমরা -1 ধরে এখানে পজিটিভ আসতেছে, কিন্তু 1 ধরলে হয়তো নেগেটিভ আসবে, তার মানে এটা কি মাস্ট বি না। প্রশ্ন আমাকে বলতেছে যে মাস্ট বি, অবশ্যই হবে, দুইটা সত্যই পূর্ণ করতে হবে, 1 ধরেও নেগেটিভ আসতে হবে, -1 ধরেও নেগেটিভ আসতে হবে। একমাত্র এখানে স্টেটমেন্ট একেই আপনি এক্স এর ভ্যালু পজিটিভ ধরেন আর নেগেটিভ ধরেন, আপনার ওভারঅল এটা কি আসতেছে, নেগেটিভ ইন্টিজার আসতেছে। তার মানে এখানে সত্যি কোনটা, মানে মাস্ট বি ট্রু কোনটা, অপশন 1 অনলি, মানে এই যে 1 অনলি, অপশন বি উত্তর হবে এখানে। বোঝা গেছে? এই 2 আর 3 মে বি হইতে পারে, মাস্ট বি কখনো হবে না। ঠিক আছে, কিন্তু প্রশ্ন বলতেছে যে মাস্ট বি নেগেটিভ, সো মাস্ট বি এখানে একটা আছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট 1। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ অ্যান অড ইন্টিজার, এক্স যদি একটা বিজোড় সংখ্যা হয়, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস মাস্ট ওয়াই বি অ্যান ইভেন ইন্টিজার, তাহলে নিচের কোন ইকুয়েশনটাতে ওয়াই অবশ্যই অবশ্যই একটা ইভেন ইন্টিজার হবে। খেয়াল করেন এখানে বলা আছে 1 নম্বর স্টেটমেন্টে এক্স ওয়াই এর মান হচ্ছে কত, 5, এক্স ওয়াই গুণ করলে 5 হবে। তাহলে এক্স যদি আমার অড ইন্টিজার হয়, তার মানে এক্স কে যদি আমি 1 ধরি, তাহলে ওয়াই কে ডেফিনেটলি আমার অড ধরা লাগবে, কারণ 1 এর সাথে 5 গুণ না করা পর্যন্ত এখানে গুণফল 5 আসার কোনো সম্ভাবনা নাই। তার মানে 1 নাম্বার স্টেটমেন্টে ওয়াই কখনোই ইভেন ইন্টিজার হইতে পারবে না, 1 নাম্বার বাদ। 2 নম্বরে আসেন, 2 নম্বরে এক্স যদি আমার অড ইন্টিজার হয়, তাহলে ডেফিনেটলি এখানে ওয়াই কে আমাকে কি কি ধরতে হবে, 5 ধরতে হবে, কারণ 5 দুগুণে 10 আর একে 11 হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এক্স এর মান তো আরো আছে, অড তো আরো আছে, 3 ধরেন। আপনি যদি এখানে 3 ধরেন, ঠিক আছে, তাহলে এখানে 2 এর সাথে কত গুণ করলে আপনি 5 পাবেন, আপনি বলবেন আড়াই, কিন্তু বলতেছে যে এখানে ইন্টিজার হওয়া লাগবে। তার মানে ওয়াই এর মান এখানে 3 ধরলে আপনার মানে 3 দুগুণ 6 আর 3 9 আসতেছে, 11 হচ্ছে না। 4 ধরলে, যদি আপনি এখানে 4 ধরেন ওয়াই এর মান, যে ওয়াই এর মান যদি আমরা 4 ধরি, তাহলে 4 দুগুণ 8, 3 11, এইবার 11 মিলতেছে। কিন্তু কথা হচ্ছে এটা তো মাস্ট বি হইল না, এটা কি মাস্ট বি হইল, এটা মে বি হয়ে গেল। যে ওয়াই এর মান 5 হইলেও ওয়াই এর মান এখানে বিজোড় ধরলেও আমার 11 মিলতেছে, ওয়াই এর মান আমার এই যে জোর অর্থাৎ 4 ধরলেও 11 মিলতেছে। মাস্ট বি হইলে যে কোনো একটা দিকে মিলবে, একটা দিকে মিলবে, 2 দিকে মিলবে না। তার মানে এই অপশন, মানে এই যে স্টেটমেন্ট 2 কেও আমরা নিতে পারবো না। তাহলে এখানে স্টেটমেন্ট বাকি থাকতেছে একটা, এই 3 নাম্বার স্টেটমেন্ট। এখানে দেখি, আমরা যদি এখানে এক্স এর মানকে বিজোড় ধরি অর্থাৎ 1 ধরি, তাহলে ওয়াই এর মানকে কত ধরা লাগতেছে, জোড় ধরা লাগতেছে, কারণ 2 কে 2 আর 10 কত হয়ে যাবে, 12 হবে। আপনি যদি চান যে এখানে এক্স এর মানকে আপনি অন্য কিছু ধরবেন, 3 ধরবেন, হ্যাঁ ধরতে পারেন। এক্স এর মানকে 3 ধরলে 3 দুগুণ 6, ওয়াই এর মানকে এবার কত ধরা লাগতেছে, 6 ধরা লাগতেছে, তাহলে 6 6 কত হচ্ছে, 12। তার মানে একমাত্র স্টেটমেন্ট 3-এই আপনি এক্স এর মানকে অড ধরেন, এক্স এর মানকে যে কোনো অড ধরেন, মানে 1 3 যেটাই ধরেন না কেন, ওয়াই এর মান আপনাকে কি ধরতে হচ্ছে, ওয়াই এর মান আপনাকে কি ধরতে হচ্ছে,
ইভেন ধরতে হচ্ছে। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে এক্স যদি অড হয় তাহলে নিচের কোন ইকুয়েশনে ওয়াই এর মান অবশ্যই অবশ্যই জোড় হবে। তো একমাত্র স্টেটমেন্ট 3 এটা পাওয়া যায়। সো অপশন সি উত্তর, যে অনলি 3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে একমাত্র স্টেটমেন্ট 3 এই শর্তটা স্যাটিসফাই করে। পরেরটাতে চলে যান। 3 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার্স, এক্স আর ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয় অ্যান্ড এক্স ওয়াই প্লাস এক্স ইজ অড, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ইভেন। তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই জোড় হবে। দেখেন, তাহলে এক্স এর মান যদি আমরা 1 ধরি, ওয়াই এর মান যদি আমরা 2 ধরি, যেহেতু ইন্টিজার বলতেছে তার মানে যে কোনো কিছু হইতে পারে, আগে 1 2 দিয়ে পরীক্ষা করি। এবং আমাকে বলা হচ্ছে যে এক্স ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হবে, অড হবে। সো আমরা একটু দেখি পরীক্ষা করে। তো 1 আর 2 গুণ করলে কত হবে, 2 হবে। 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 3 হয়, অড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এক্স এর মান 1 এবং ওয়াই এর মান 2 ধরে এখানে আমার অড আসতেছে। তাহলে আমি এখানে বলতে পারি, আমাকে জিজ্ঞাসা করছে যে নিচের কোনটা অবশ্যই অবশ্যই ইভেন হবে, নিচের কোনটা অবশ্যই অবশ্যই ইভেন হবে। তাহলে এই ক্ষেত্রে মানে এখানে 1 আর 2 ধরে এখানে ওয়াই আমার ইভেন হচ্ছে, তার মানে ওয়াই উত্তর হইতে পারে। বাট এটা মাস্ট বি কিনা এটাও একটু পরীক্ষা করার দরকার আছে। এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই এবার আমি দুইটাকেই অড ধরবো, এক্স এর মানকে যদি 1 ধরি, ওয়াই এর মানকে যদি 3 ধরি, এইবার দেখি আমার এখান থেকে এই যে এক্স ওয়াই প্লাস এক্স সমান সমান অড আসে কিনা। তাহলে এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান যদি 3 হয়, তাহলে 3 যোগ 1 সমান সমান 4 আসতেছে। তো এটা তো অড না, তার মানে 1 3 ধরে সম্ভব হচ্ছে না। এবার আপনি বলতে পারেন যে এক্স এর মানকে জোড় ধরেন, অর্থাৎ 2 ধরি, ওয়াই কে যদি আমরা 1 ধরি, তাহলে কি অড আসে, অর্থাৎ এক্স ওয়াই প্লাস এক্স সমান সমান কি অড আসতেছে। তাহলে আমরা বলবো যে ভাইয়া 2 কে 2 প্লাস 2 সমান সমান 4, না অড আসতেছে না, ইভেন আসতেছে। তার মানে এই এক্স ওয়াই এর মানকে আমরা 3টা ধরে চেক করছি, যে এক্স এর মানকে অড এবং ইভেন ধরে আমার প্রশ্নে প্রদত্ত যেই শর্ত, এই শর্ত স্যাটিসফাই করছে। এবং এই ক্ষেত্রে ওয়াইটা আমার কি হচ্ছে, মাস্ট বি ইভেন হচ্ছে। কিন্তু যখন আমি এক্স কেও অড এবং ওয়াই কেও অড ধরছি, তখন আমার এই এক্সপ্রেশনটা অড না এসে কি আসতেছে, ইভেন আসতেছে। তার মানে আপনার এখানে এই যে বলতেছে যে নিচের কোনটা অবশ্যই সত্যি বা ইভেন হবে। সো এক্স ইভেন হইতে পারতেছে না, এইটাও ইভেন হইতে পারতেছে না, এটাও ইভেন হইতে পারতেছে না। আবার এখানে যদি আমরা আরেকটা চেক করছি যে এক্স কে যদি আমরা ধরেন ইভেন ধরলাম, ওয়াই কে যদি আমরা অড ধরি, তারপরেও দেখা গেছে যে এক্স ওয়াই প্লাস এক্স এর মান অড নিয়ে এসে কি আসতেছে, ইভেন আসতেছে। তাহলে প্রশ্নে প্রদত্ত শর্ত মিলতেছে বা মাস্ট বি, যে ইভেন, যে নিচের কোনটা মাস্ট বি ইভেন, এখানে মাস্ট বি ইভেন করতে গেলে আপনাকে এই ওয়াই কে অবশ্যই অবশ্যই ইভেন ধরতে হবে, অন্য কোনো কিছু ধরে হবে না। যেমন আমরা যদি এরকম ধরি, আপনি অন্য মানও ধরতে পারেন, যে এক্স এর মান 3 ধরেন, ওয়াই এর মানকে আপনি 4 ধরেন, অর্থাৎ যে কোনো ইভেন সংখ্যা ধরতেই হবে যদি আপনি ওইটাকে ইভেন করতে, অড করতে চান। তাহলে খেয়াল করেন এক্স ওয়াই প্লাস এক্স এর মান কত হয়ে যাচ্ছে, তাহলে আপনি বলবেন যে 3 4 12 যোগ 3 সমান সমান 15। দেখেন অড আসতেছে, তার মানে কি ওয়াই এর মান সব সময়ের জন্য ইভেন হইতে হবে, তাহলে এই এক্সপ্রেশনের ভ্যালু অড আসবে। সো এখানে মাস্ট বি ইভেন একমাত্র কোনটা আছে, ওয়াই আছে। তার মানে অপশন ডি উত্তর হবে এখানে। পরেরটাতে চলে যান, 4 নম্বর।
বুঝতে পারতেছেন আপনারা? আমি তো ক্লাসে মাত্র একজনকেই দেখতে পাচ্ছি। কি বোঝা যাচ্ছে? বিষয়গুলো বুঝতে পারতেছেন? দেখেন 4 নম্বরে কি বলতেছে যে ইফ এক্স ওয়াই ইজ লেস দেন জিরো, মানে এক্স ওয়াই এর মানটা শূন্যের চেয়ে ছোট হবে, মানে নেগেটিভ হবে, অ্যান্ড ওয়াই ইজ গ্রেটার দেন জিরো, ওয়াই এর মানটা শূন্যের চেয়ে বড় হবে, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ। তাহলে নিচের কোনটা থেকে পজিটিভ ভ্যালু পাবো? নিচের কোনটা থেকে পজিটিভ ভ্যালু পাবো? কথা বুঝছেন কিন্তু? এখানে বলা আছে যে এক্স ওয়াই এই দুইটা গুণ করলে শূন্যের চেয়ে ছোট মান পাবো, তার মানে নেগেটিভ, শূন্যের চেয়ে ছোট মানে নেগেটিভ পাবো। এবং এখানে বলে দিচ্ছে যে ওয়াই এর মানটা হবে শূন্যের চেয়ে বড়, তাহলে বলতেই পারি যে ওয়াই হচ্ছে এখানে পজিটিভ আর এক্স হচ্ছে এখানে কি, নেগেটিভ। ঠিক আছে, তার মানে এক্স এর মান যদি আমার -1 ধরে নিলাম, তাহলে ওয়াই এর মানকে আমরা চাইলেই 1 ধরতে পারি, কারণ বলেই দিছে যে ওয়াই এর মান শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় মানে ওইটা একটা পজিটিভ হবে, পজিটিভ সংখ্যা হবে। তাহলে ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে এক্স এর মান যেহেতু নেগেটিভ, তার মানে ওটাকে -1 ধরে নিলাম। ঠিক আছে, এবং আমাকে বের করতে হবে নিচের কোনটা অবশ্যই পজিটিভ। নিচের কোনটা থেকে আমি অবশ্যই অবশ্যই একটা পজিটিভ সংখ্যা পাবো, পজিটিভ সংখ্যা পাবো। ভাই খেয়াল করেন, এখানে এক্স এর মান যদি আমরা -1 ধরি, মাইনাস, ঠিক আছে, আর ওয়াই এর মান কত, এই যে 1, তাহলে এখানে কত হবে, -2 হয়ে যাবে না? -1 আর -1 মিলে -2। এখানে বলতেছে যে পজিটিভ পাওয়া লাগবে, এখানে কি আসতেছে, নেগেটিভ। অপশন এ বাদ। অপশন বি তে যদি চিন্তা করেন যে 2x + 3y, ঠিক আছে, আপনি যদি এখন ধরে নেন, কথার কথা, এখানে এক্স এর মান যে কোনো নেগেটিভ সংখ্যা ধরতে পারেন। আপনি ধরে নেন যে এক্স এর মান হচ্ছে 4, মানে -4, তাহলে 2 ইন্টু -4 হয়ে গেলে কত হবে, প্লাস আপনি ওয়াই এর মানকে ধরে নেন যে 1, তার মানে 3 একে 3, তাহলে এখানে -8 প্লাস হচ্ছে 3 সমান সমান কত, -5 হবে না? -5 হবে। আমি যে কোনো নেগেটিভ সংখ্যা ধরতে পারি। এখানে যে -1 ধরলে কিন্তু এটা পজিটিভ চলে আসবে, অপশন বি। এখন ম্যাক্সিমাম ছেলেপেলে এই জায়গাটাতে ভুল করে যে এখানে এক নাম্বার সত্য এক্স সমান সমান -1 ধরে পরীক্ষা করছি দেখে চিন্তা করে যে এখানেও এক্স এর মান -1, না। আপনাকে এখানে মিথ্যা প্রতিপন্ন করতে হবে, বা একটু অন্যান্য সংখ্যাতেও চিন্তা করতে হবে যে এটা আসলে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। ঠিক আছে, তো একটু যদি বড় ধরি, এক্স এর মানটাকে যদি -4 ধরি, তাহলে এখানে নেগেটিভ চলে আসতেছে, তার মানে অপশন বিও হবে না। ঠিক সেম ভাবে আপনি অপশন সি কেও বাদ দিতে পারেন, অপশন সি কেও আপনি বাদ দিতে পারেন। যেমন এক্স এর মানটাকে যদি 10-এর চেয়ে বড় কোনো সংখ্যা ধরেন, অর্থাৎ আপনি যদি এক্স এর মানটাকে এখানে -11 ধরেন আর এটা যদি +10 করেন, তাহলে অবশ্যই আপনি উপরে একটা নেগেটিভ সংখ্যা পাবেন। আর নিচে আপনি যেটাই ধরেন না কেন, এই নিচেরটা দিয়ে উপরের এই নেগেটিভ সংখ্যাকে ভাগ করে দিলে আপনি এখান থেকে নেগেটিভ সংখ্যাই পাবেন, পজিটিভ সংখ্যা পাবেন না। ঠিক আছে, অর্থাৎ এক্স এর মানকে 10-এর চেয়ে বড় ধরলে নেগেটিভ সংখ্যা আসবে, আর এই নেগেটিভ সংখ্যাকে নিচের এই y+2 দিয়ে ভাগ করলে আপনি ডেফিনেটলি নেগেটিভ সংখ্যাই পাবেন, অন্য কোনো সংখ্যা পাওয়ার কোনো চান্স নাই। সো অপশন সি কেও আপনি উত্তর হিসেবে নিতে পারতেছেন না। অপশন ডি নিয়ে আমরা একটু পরে কথা বলি, অপশন ই নিয়ে একটু কথা বলি আগে। এখানে বলা হচ্ছে যে 2y² + x, 2y² + x। খেয়াল করেন, y তো আমার পজিটিভ, ওয়াই তো আমার পজিটিভ, কারণ বলে দিছে যে ওয়াই এর মান শূন্যের চেয়ে বড়, তার মানে এখানে 2 এর সাথে এই পজিটিভ সংখ্যা গুণ করলে আমি পজিটিভই পাবো, পজিটিভই পাবো। এখন এই পজিটিভ সংখ্যার সাথে যদি আমি এই এক্স তো আমার নেগেটিভ, এক্স তো আমার কি, নেগেটিভ, এখন এই পজিটিভ সংখ্যার সাথে নেগেটিভ সংখ্যাকে যদি যোগ করে দেই, তাহলে আপনি কি পাবেন, ডেফিনেটলি এখানে একটা নেগেটিভ সংখ্যা পাবেন, ডেফিনেটলি এখানে একটা কি পাবেন, নেগেটিভ সংখ্যা পাবেন আপনি, তাই পাবেন না? সো এই জন্য আপনি অপশন ই কেও বাদ দিতে পারেন। তো 4টা অপশনে বাদ করে গেল, তার মানে অপশন ডি উত্তর। ঠিক আছে, আপনি ধরে নেন যে ভাই এখানে ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে 2 গুণন 1 পাচ্ছেন, প্লাস, ঠিক আছে, এখানে এক্স এর মানকে যদি আমরা জাস্ট -3 ধরে নিই, তাইলে কাজ শেষ। যে 2 প্লাস মাইনাসে -3, তাহলে এখানে ফলাফল কত আসবে, নেগেটিভ আসবে না একটা ফলাফল, নেগেটিভ ফলাফল আসবে, যে -1 আসবে, এটা তো আসার কথা যে নেগেটিভ ফলাফল আসবে, তার মানে অপশন ই থেকে আমি নেগেটিভই পাচ্ছি, কিন্তু প্রশ্ন বলতেছে যে মাস্ট বি পজিটিভ। তাহলে অপশন ই, সি, ডি, এ এইগুলা বাদ চলে যাবে, থাকবে অপশন ডি, তার মানে অপশন ডি উত্তর।
পরেরটাতে চলে যান। 5 নম্বরে যান। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে ইফ এ বি অ্যান্ড সি আর অড ইন্টিজার্স, এ বি সি তিনটা হচ্ছে বিজোড় সংখ্যা, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার, তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় পূর্ণ সংখ্যা হবে। দেখেন এ বি সি যেহেতু অড, তাহলে আমি ধরেই নিচ্ছি যে এর মান হচ্ছে 1, বির মান হচ্ছে 3 এবং সির মান হচ্ছে 5। আপনি যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন। আমি বারবারই বলে আসতেছি গত ক্লাস থেকে যে আমরা সংখ্যা ধরবো শুধুমাত্র সিঙ্গেল ডিজিটের, যাতে হিসাব করতে সুবিধা হয়। আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন, যে কোনো বিজোড় সংখ্যা ধরতে পারেন। সো আমি এদেরকে 1, 3, 5 ধরে নিলাম। এখন আমরা দেখি কোনটা থেকে আমরা অবশ্যই অবশ্যই জোড় সংখ্যা পাই। তাহলে এ আর বি গুণ করলে এখানে কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। বি আর সি গুণ করলে এখানে 15 পাওয়া যাবে। সি আর এ গুণ করলে এখানে 5 পাওয়া যাবে। তাহলে এখানে যোগফল কত আসে? 15 5 20, 3 কত আসে? 23 আসে। কিন্তু বলতেছে যে ইভেন পাওয়া লাগবে, এখানে আসছে কত? 23। অপশন এ বাদ। অপশন বিতে আসেন। বির মান যদি 1 হয়, এর মান যদি 1 হয়, তাহলে বির মান কত? এই যে 3 বিয়োগ 5 মাইনাস 1, 5 3 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7-এর সাথে 1 গুণ করলে এখানে আমরা কি পাই? অড পাই। অপশন বিও বাদ। অপশন সিতে আসেন। 1 এর উপর স্কোয়ার করলে 1 পাবো, বির উপর স্কোয়ার করলে 9 পাবো, প্লাস সির উপর স্কোয়ার করলে 5 5 25 পাবো। তাহলে 25 আর 26, 26 থেকে 9 বাদ দিলে কত পাওয়া যাবে? 17 পাওয়া যাবে। এখান থেকেও অড পাওয়া যায়, বাদ। এরপর আসেন 3 ইন্টু এসি মাইনাস বিসি। 3 ইন্টু এসি মানে কত? 1 আর 5 গুণ করলে 5, মাইনাস বিসি মানে কত? 3 আর 5 গুণ করলে 3 5 15। তাহলে 3 গুণন এখানে কত? -10। 3-এর সাথে -10 গুণ করলে আমরা কি পাই? একটা ইভেন পাই না? 30 একটা ইভেন নাম্বার না, হোক নেগেটিভ, 30টা একটা ইভেন নাম্বার। তাহলে মাস্ট বি অ্যান ইভেন ইন্টিজার কোথায় পাচ্ছি আমরা? অপশন ডিতে পাচ্ছি। সো অপশন ডি উত্তর। পরেরটাতে আসেন 6 নম্বর। 6 কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট ইন্টিজার n that satisfies the inequality n square plus 7n minus 3 is less than n square plus 5n plus 9। বলতেছে মানে n এর সর্বোচ্চ মান কত হইতে পারবে? এখানে n এর সর্বোচ্চ মান কত হইতে পারবে যার ফলে এই ইনইকুয়ালিটিটা এখানে স্যাটিসফাই হবে? দেখেন এটা আসলে খুব সহজ একটা জিনিস। n স্কোয়ার প্লাস 7n মাইনাস 3 লেস দেন n স্কোয়ার প্লাস 5n প্লাস 9। এই পাশের n স্কোয়ার আর এই পাশের n স্কোয়ার কেটে যাবে। এই যে 7n মাইনাস 5n, 9-এর সাথে এই যে 3 যোগ করে দিবেন, তাহলে এই যে 2n, এখানে 12, n কত হবে? আপনি বলবেন যে 6-এর চেয়ে ছোট হবে। তাহলে n এর মানটা কত হবে? সর্বোচ্চ মান কত হতে পারে? 6-এর চেয়ে ছোট হবে n। তো 6-এর চেয়ে ইমিডিয়েট ছোট কে আছে? যেহেতু ইন্টিজার, তাহলে 6-এর চেয়ে ইমিডিয়েট ছোট কে আছে? আপনি বলবেন যে 5। তার মানে n এর ভ্যালু, মানে n এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? 5 হইতে পারবে। n এর সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারবে? 5 হইতে পারবে। 6-এর চেয়ে যেহেতু ছোট, তো সর্বোচ্চ মান, তো 6-এর ইমিডিয়েট ছোট যেটা, সেটা হচ্ছে সর্বোচ্চ মান। তো 6-এর ইমিডিয়েট ছোট 5, তো 5ই হবে এখানে n এর সর্বোচ্চ মান। পরেরটাতে চলে যান 7 নম্বর। দেখেন 7 নম্বর কি বলতেছে যে হোয়াট ইজ দ্য নেক্সট হাইয়েস্ট প্রাইম নাম্বার আফটার 67? বলেন এটার উত্তর বলেন। এগুলো তো আপনারা পারবেন।
মানে 67-র পরের প্রাইম নাম্বারটা কত হবে? 67-র ইমিডিয়েট পরে যে প্রাইম নাম্বারটা আছে সেটা কত বলেন? এটা 2015-16 সালে বিবিএর অ্যাডমিশন টেস্ট আসছে। 67-র ঠিক পরে যেই প্রাইম নাম্বারটা আছে সেটা কত? রাইট, 71। যে 68 তো প্রাইম না, 69ও প্রাইম না, 76ও প্রাইম না, 73 আর 71 প্রাইম, কিন্তু আমাদের জানতে চাইছে যে 67-র পরে কোনটা, তো 71। পরেরটাতে আসেন, 8 নাম্বার। এখানে কি বলা হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ টু ইন্টিজার্স হুজ প্রোডাক্ট ইজ 36। বলতেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য সাম অফ টু ইন্টিজার, অর্থাৎ কোন দুইটা সংখ্যার গুণফল 36 হল, মানে দেখেন এ আর বি এই দুইটা সংখ্যার গুণফল যদি 36 হয়, তাহলে এ এবং বি এই দুইটা সংখ্যার মিনিমাম মানে যোগফলটা কত হবে? এ আর বি এই দুইটা সংখ্যার মিনিমাম যোগফলটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এ আর বি এই দুইটা সংখ্যা গুণ করলে যদি 36 পাওয়া যায়, প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তাহলে এ আর বি এই দুইটা সংখ্যা যোগ করলে সবচেয়ে মিনিমাম যোগফল কোনটা পাওয়া যাবে? আপনি বলবেন যে ভাই 37, যদি আমরা এই এর মানকে 36 ধরি, বির মানকে 1 ধরি, তাহলে 36কে 36 পাওয়া যায়, 36 যোগ 1 37 পাওয়া যায়, তাই না? কিন্তু এটা তো অনেক বড়, এটা হচ্ছে না। আবার আপনি যদি চিন্তা করেন যে 18 গুণন 2 36 হয়, তাহলে 18 যোগ 2 20 হয়ে যাচ্ছে, এটাও মিনিমাম হচ্ছে না। মিনিমাম কেন হচ্ছে না আমি আপনাকে বলি, কারণ এটার চেয়েও মিনিমাম আছে। আবার 15, আপনি যদি চিন্তা করেন যে 12 আর 3 36 হয়, সো 12 যোগ 3 সমান সমান তো 15, এইটাও মিনিমাম হবে না। এরপর আপনি চিন্তা করবেন যে 6 এর সাথে 6 গুণ দিলে 36 হয়, 6 আর 6 যোগ করে দিলে 12 হবে। তাহলে এখানে যতগুলা সংখ্যা আমরা গুণ করে 36 পাইছি, সেই ততগুলা সংখ্যা যোগ করলে সবচেয়ে মিনিমাম যোগফল কোনটাতে বের হয়েছে? এইটাতে বের হয়েছে। তার মানে 12 উত্তর হবে এখানে। যে 6 আর 6 গুণ করলে 36 পাবো, ঠিক সেম ভাবে 6 এর সাথে 6 যোগ করলে আমরা মিনিমাম যোগফল পেয়ে যাব, সেটা কত? 12। পরেরটাতে চলে যান। দেখেন 9 নম্বরে কি বলতেছে যে 2pq5 is a 4-digit number divisible by 25 if the number formed from the two digits pq is a multiple of 13, then pq equal to what? বলতেছে যে এই যে 2pq5 এই সংখ্যাটা হচ্ছে 25 দ্বারা ভাগ করা যাবে, এই সংখ্যাটাকে 25 দ্বারা ভাগ করা যাবে, এবং এই যে pq, এই pq কে আবার 13 দ্বারা আপনি নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, অর্থাৎ pq হবে 13 মানে গুণিতক। ঠিক আছে, তাহলে 13 দিয়ে ভাগ কর, এবং প্রশ্নে আপনাকে বলেই দিছে যে দেন pq সমান সমান কত, অর্থাৎ pq এর মানটা কত হবে এটা বের করো। তাহলে pq এর মান সেইটাই হবে যাকে আমি 13 দিয়ে ভাগ করতে পারবো। 25কে 13 দিয়ে ভাগ করতে পারি না, এটা pq এর মান হইতে পারবে না। 10কে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি না, এটা pq এর মান হইতে পারবে না। 52 এবং 65 এই দুইটাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারি, তার মানে pq এর মান হয় 52 হবে, না হলে 65 হবে। এখন কোনটা উত্তর? দেখেন 25-এর ডিভিজিবিলিটি রুল আপনাকে জানতে হবে। আমাকে বলতেছে যে এই পুরো সংখ্যাটাকে আমি 25 দিয়ে ভাগ করতে পারবো, পুরো সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করতে পারবো। সো 25-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে যদি কোনো সংখ্যার শেষ দুইটা ডিজিটকে 25 দিয়ে ভাগ করা যায়,
তাহলে ওই পুরো সংখ্যাটাকে 25 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখানে শেষের দুইটা ডিজিট কি, কিউ এবং 5। তো কিউ এবং 5কে যদি আমরা 25 দিয়ে ভাগ করতে পারি তাহলে পুরো সংখ্যাটাকে আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো। এখন আমরা যদি পি কিউ এর মানকে যদি 52 নেই তাহলে কিউ এর মান আমার কত হবে, 2 হবে। তার মানে কিউ এর মান যদি 2 হয় আর এখানে 5 আছে, তো 25কে তো আমরা 25 দিয়ে ভাগ করতে পারি। সো এই ক্ষেত্রে এই 52টাই আমার উত্তর হবে। এখন যদি বলেন যে 65 কেন নয়, 65 এই কারণে নয়, যদি আপনি পি কিউ সমান সমান 65 ধরেন তাহলে এই কিউ এর মান কত হবে, এই যে 5 হবে। তাহলে কিউ এর মান যদি 5 হয় তাহলে এখানে এই যে কিউ 5 এর মানটা কত হয়ে যাবে, 55 হবে। 55কে তো আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো না। তার মানে 55কে যেহেতু 25 দিয়ে ভাগ করতে পারতেছি না, তার মানে এই পুরো সংখ্যাটাকেও আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো না যদি পি কিউ এর মান 65 হয়। ঠিক আছে, সো এই কারণে অপশন ডি বাদ চলে যাবে, অপশন সি 52 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে পি কিউ সমান সমান হয়ে যাবে 52। পরেরটাতে আসেন 10 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এন ইজ অ্যান ইন্টিজার, এন যদি একটা পূর্ণ সংখ্যা হয় ডিভিজিবল বাই 6, যেটাকে 6 দ্বারা ভাগ করা যাবে বাট নট বাই 4, কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি অ্যান ইন্টিজার, তাহলে নিচের কোনটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না। কথা বুঝছেন, বলতেছে যে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যাকে আপনি 6 দিয়ে ভাগ করতে পারবেন কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারবেন না, তাহলে নিচের কোনটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না। তার মানে এই এন এর মানটা হবে 6 এর কোনো, মানে 6 দ্বারা ভাগ করা যাবে এমন কোনো সংখ্যা, ঠিক আছে, বা 6 এর গুণিতক হবে। এন এর মানটা কি হবে, 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক কি কি আছে, 6 হইতে পারে, 12 হইতে পারে, 18 হইতে পারে, 24 হইতে পারে, 30 হইতে পারে, 36 হইতে পারে, তারপরে 42 হইতে পারে, 48 হইতে পারে, এরকম অনেক সংখ্যা হইতে পারে। এন এর মানটা 6 এর গুণিতক হবে, ঠিক আছে। এখন এখানে এন এর এমন একটা মান আপনাকে মানে ধরতে হবে যাতে করে আপনি এই মানে পূর্ণ সংখ্যা না হয়, মানে এই জিনিসটা দেখবেন যে নিচের কোনটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না। দেখেন এইগুলা কিছুই ধরা লাগবে না, আপনি নর্মাল সেন্সে চিন্তা করবেন। সেটা হচ্ছে যে ভাই এন কে আমি 6 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 6 এর ডিভিজিবিলিটি রুল আমরা কি জানি, 6 দিয়ে ভাগ করতে পারবো মানে হচ্ছে একটা সংখ্যাকে যদি আমি 2 দিয়েও ভাগ করতে পারি এবং 3 দিয়েও ভাগ করতে পারি তাহলে ওই সংখ্যাটাকে অবশ্যই অবশ্যই আমি 6 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে বলতেছে যে নিচের কোনটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না, মানে যেটা দিয়ে ভাগ করতে পারবো না সেটাই পূর্ণ সংখ্যা হইতে পারবে না। তাহলে এন কে যেহেতু 6 দিয়ে ভাগ করতে পারতেছি, তার মানে 2 দিয়ে ভাগ করলেও পূর্ণ সংখ্যা পাবো, তার মানে এটা উত্তর হচ্ছে না। 3 দিয়ে ভাগ করলেও পূর্ণ সংখ্যা পাবো, তার মানে এটা উত্তর হচ্ছে না। এখন আসেন 12 আর 10-এর মধ্যে কনফ্লিক্ট লেগে যাবে যে উত্তর কোনটা হবে। 12 উত্তর হবে না দেখেই বলে, মানে 12ই আমার উত্তর হবে, যে n/12 এইটাই হবে আমার উত্তর। কেন আমি বলি, আমাকে বলতেছে যে ক্যান নট বি অ্যান ইন্টিজার, ইন্টিজার হইতে পারবে না, তার মানে 12 দিয়ে ভাগ করতে পারবো না বলে তো ইন্টিজার হবে না। আপনি বলবেন যে 12 দিয়ে ভাগ করার শর্ত হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করা যাইতে, মানে 4 দিয়ে ভাগ করতে পারবেন এমন একটা সংখ্যা হওয়া লাগবে। তো যেই প্রশ্নে তো বলেই দিছে যে 4 দিয়ে ভাগ করা যাবে না, সো 12 দিয়ে ভাগ যাবে এইটার পূর্ব শর্তই হচ্ছে 4 দিয়েও ভাগ যাইতে হবে। 12 দিয়ে ভাগ করা যাবে এইটার পূর্ব শর্ত হচ্ছে 4 দিয়েও ভাগ করতে পারতে হবে। তো প্রশ্নে তো বলতেছে যে 4 দিয়ে ভাগ করা যাবে না, এই কারণে আমি এখানে 12 দিয়ে ভাগ করলে আমি পূর্ণ সংখ্যা পাবো না। এখন বলতে পারেন যে 10, তাইলে কেমনে আপনি বলতে পারেন যে 10 দিয়েও ভাগ করা যাবে। হ্যাঁ, 10 দিয়ে ভাগ করা যাবে যদি আমার ধরে নেন যে এন এর মান যদি 30 হয়, 6 এর মাল্টিপল যে কোনো কিছু হইতে পারে। সো আমি যদি ধরি যে এন এর মান 30, তাহলে এই 30কে তো আপনি 10 দিয়ে ভাগ করতে পারতেছেন, কিন্তু 30কে কিন্তু আপনি 12 দিয়ে ভাগ করতে পারতেছেন না। এই কারণে এটাই আমার উত্তর হবে যে এখান থেকে আমি পূর্ণ সংখ্যা পাবো না, কিন্তু এন এর মান 30 হইলে এই 10 দিয়ে ভাগ করা যায়।
আবার এই 30কে আপনি 3 দিয়েও ভাগ করতে পারতেছেন, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাচ্ছেন। এই 30কে আপনি 2 দিয়েও ভাগ করতে পারতেছেন, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাচ্ছেন। ঠিক আছে, তার মানে এখানে এই যে 12, এটা উত্তর মানে এইটাই উত্তর হবে যে এখান থেকে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, কারণ এন কে কখনোই আপনি 12 দিয়ে ভাগ করতে পারবেন না, কারণ এন এর এমন একটা মান এখানে ধরা হয়েছে যেটাকে 12 দিয়ে ভাগ করা যাবে না। আপনি বলতে পারেন যে 18 যদি হইতো, এন এর মান যদি 18 হইতো, তাহলে তো আপনি 10 দিয়ে দিতে পারতেন না। হ্যাঁ, 10 দিয়ে দিতে পারবো না, কিন্তু এই যে আপনার 18 যদি হয়, 18-র মধ্যে কে আছে? 6 আছে না? তো প্রশ্নে তো বলেই দিছে যে আপনার মানে 6 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে। তো 6 থাকলে 2 আছে, 3 আছে। ঠিক আছে, 2 আছে, 3 আছে। তো আপনি এখানে বলতে পারেন যে তাহলে তো 18 নিলে 12 দিয়েও ভাগ করা যাবে না, 10 দিয়েও ভাগ করা যাবে না। তো এন এর মান তো এখানে 18 না, এন এর মান যে কোনো কিছু হইতে পারে, 6 এর মাল্টিপল যে কোনো কিছু হইতে পারে, 18 হবে এমন কোনো কথা না, 30ও হইতে পারে। যেহেতু আপনি এখানে একদম ইজিলি এটাকে বাদ দিতে পারতেছেন, কারণ এই যে 12 ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে 12 দিয়ে ভাগ করার পূর্ব শর্ত হচ্ছে 4 দিয়ে ভাগ করতে হবে। তো প্রশ্ন আমাকে স্পষ্ট বলে দিচ্ছে যে 4 দিয়ে ভাগ করতে পারবেন না, তো সেই কারণে আমি 12কে বাদ দিতে পারি, যে 12 দিয়ে ভাগ করলে আমি পূর্ণ সংখ্যা পাবো না। তার মানে এন এর মান এখানে এমন একটা সংখ্যা যাকে আপনি 12 দিয়ে ভাগ করতে পারবেন না। তো এরকম সংখ্যা আছে 30, 18। সো আমরা এখানে 30কে বেছে নেব, কারণ আমাকে তো 10কে বাদ দিতে হবে, 10কে বাদ দিতে হবে যে 10 দিয়ে ভাগ করা যাবে। তো সেই ক্ষেত্রে বলতেছি যে এন এর মান এখানে 30 হইতে পারে, বা এন এর মান এখানে আসলেই 30, এন এর মান এখানে আসলেই 30, যে 30কে আমি 10 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাই। তো এটা উত্তর হবে না, কারণ প্রশ্ন বলতেছে যে ক্যানট বি অ্যান ইন্টিজার। আবার এই 30কে 3 দিয়েও পারি, 2 দিয়েও পারি, কিন্তু 12 দিয়ে পারি না। তার মানে এখানে সি উত্তর হবে, যে এন কে 12 দিয়ে ভাগ করলে আমি উত্তরটা পাবো না, ইন্টিজার পাবো না। বোঝা গেছে? চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। পরেরটাতে চলে যান, 11 নম্বর। এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স ওয়াই অ্যান্ড জেড আর কনজিকিউটিভ নেগেটিভ ইন্টিজার্স, এক্স হচ্ছে সবার বড়, ওয়াই হচ্ছে তার চেয়ে ছোট, জেড হচ্ছে একেবারে ছোট। তো জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি এ পজিটিভ অড ইন্টিজার, তাহলে নিচের কোনটা থেকে বিজোড় ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এগুলো যদি নেগেটিভ ইন্টিজার হয়, তাহলে এইটার মান আমরা 1 ধরলাম, এইটার মান আমরা 2 ধরলাম, আর এইটার মান আমরা 3 ধরলাম, অর্থাৎ এক্স এর মান -1, ওয়াই এর মান -2, জেড এর মান -3। এখন আমরা হিসাব করে দেখব যে নিচের কোনটা থেকে পজিটিভ অড ইন্টিজার পাওয়া যায়। তাহলে খেয়াল করেন, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এক্স ওয়াই জেড, যেহেতু তিনটাই আমার কি নেগেটিভ ইন্টিজার, তাহলে এক্স ওয়াই জেড এই তিনটা গুণ করলে এখান থেকে আমি নেগেটিভ ভ্যালুই পাবো, পজিটিভ পাওয়ার কোনো চান্স নাই। অপশনে বাদ চলে যাবে, কারণ এই যে -1, -2, -3, সরি -3, এটা গুণ করলে আমরা এখান থেকে নেগেটিভই পাবো, সো এটা বাদ, কারণ প্রশ্নে বলতেছে যে পজিটিভ পাওয়া লাগবে। খেয়াল করে দেখেন, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এটা নিয়ে একটু পরে কথা বলি, কারণ এটাই উত্তর হবে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন এক্স এর মান কত? -1, মাইনাস ওয়াই আর জেড এর মান কত? -2 আর হচ্ছে -3, -2 আর -3 গুণ করলে কত পাওয়া যাবে? পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ 6 পাওয়া যাবে, তাই না? তাহলে -1 -6 হলে এখান থেকে কত পাওয়া যাবে? -7। তো এখান থেকে কি নেগেটিভ, এটা উত্তর হবে না। তারপরে দেখেন এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এক্স এর মান কত? -1। এখন খেয়াল করেন ওয়াই এর মান কত? -2। এখানে যদি প্লাস দেই, জেড এর মান কত? -3। তাহলে মাইনাস প্লাসে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। -2 আর -3 মানে কত? -5 হয়ে যাবে। তাহলে -5 আর -1 মিলে কত হয়ে যায়? এখানে আপনি একটা পজিটিভ ভ্যালু পাবেন, তাই না? কারণ -5 এর সাথে -1কে আপনি গুণ করে দিচ্ছেন, তাহলে এখানে একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। কিন্তু আপনি যদি অন্য একটা সংখ্যা ধরেন, অন্য একটা সংখ্যা, অর্থাৎ এক্স এর ভ্যালুটাকে যদি আমরা এখানে এইরকম কিছু একটা ধরি, যে এক্স এর ভ্যালুটাকে আমরা এখানে ধরে নিলাম -2, ওয়াই এর ভ্যালুটাকে আমরা ধরে নিলাম -3, এবং জেড এর ভ্যালুটাকে আমরা ধরে নিলাম -4। এখন আপনি যদি এখানে বসায় দেন, তাইলে অবস্থাটা কি হবে? আপনি বলবেন যে এক্স এর ভ্যালু -2, এখানে ইন্টু -3 -4, তাহলে এটা হয়ে যাবে -2 ইন্টু -7
তার মানে কত পজিটিভ 14 হচ্ছে, কিন্তু প্রশ্নে বলতেছে যে পজিটিভ অড ইন্টিজার পাওয়া যাবে। তার মানে এক্স ওয়াই জেড এর মান যদি -2 -3 -4 ধরি, তাহলে এই অপশন ডি থেকে আমরা কি পাই? ইভেন পাই, কিন্তু প্রশ্নে বলতেছে কি অড পাওয়া লাগবে। তার মানে অপশন ডি কেও আমি উত্তর হিসেবে নিতে পারতেছি না, কারণ -1 2 3 ধরে যদি এখানে আমার অড আসতেছে, কিন্তু -2 -3 -4 ধরে এখানে আমার কি ইভেন আসতেছে। তার যেহেতু প্রশ্নে বলতেছে যে মাস্ট বি, সে একটা প্রশ্ন দুইটা উত্তর হইতে পারবে না, এখানে মেবি হইলে উত্তর হইতো, সো ডি কে বাদ দিতে পারবো। এখন আসেন এক্স মাইনাস ওয়াই আর হচ্ছে ওয়াই মাইনাস জেড, এটা যদি ক্যালকুলেশন করেন, এক্স এর মানকে যদি আমরা -1 ধরি, আর এটা ওয়াই এর মান -2 হলে মাইনাস মাইনাসে এখানে +2 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে -2 জেড এর মান যদি -3 হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 1 গুণন, এখান থেকে আমরা পাবো 1। আলটিমেটলি এখানে কি আসতেছে? পজিটিভ অড ইন্টিজার আসতেছে না? আপনি এখানে চাইলে এই যে -2 -3 -4 ধরেও দেখতে পারেন, দেখবেন যে এখানে অড একটা পজিটিভ ইন্টিজার আসতেছে। সো সেই ক্ষেত্রে উত্তর হবে কত? অপশন বি হবে। অপশন বি উত্তর হবে। আপনি এখানে -2 -3 -4 ধরেও দেখতে পারেন, দেখবেন যে অড ইন্টিজার আসতেছে এবং সেটা পজিটিভ হবে। বোঝা গেছে? ব্যাংকে যদিও এই ধরনের প্রশ্ন আসে না, ইভেন আইবিএ যেই পরীক্ষাগুলো নেয় চাকরির, সেখানেও এই ধরনের প্রশ্ন করে না। একমাত্র অ্যাডমিশন টেস্টে আইবিএ এই ধরনের প্রশ্ন করে, ঠিক আছে? অন্য কোনো জায়গায় আইবিএ এই ধরনের প্রশ্ন করে না, ঠিক আছে? তো যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা দেবেন না আসলে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না এই বিষয়গুলো। পরেরটাতে আসেন 12তে কি বলা হচ্ছে যে ইফ 2x² + 3x + y ইজ অ্যান ইভেন ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। নিচের কোনটা অবশ্যই সত্যি? তাহলে এখানে বলতেছে যে 2x² + 3x + y সমান সমান কি হবে? ইভেন হবে। তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি যে 2x² + 2x + x + y ইজ ইকুয়াল টু ইভেন, তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই, তাহলে x² + x প্লাস হচ্ছে কত? এই যে x + y পাচ্ছি, এবং এটা কি হবে? ইভেন হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে যদি কোনো সংখ্যার সাথে 2 গুণ করা হয় তাহলে সেটা কি হবে? আপনি যে কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারেন, ঠিক আছে? আপনি যে কোনো কিছু নিয়ে, এখানে আমি তো -1 -2 -3 বা -2 -3 -4 নিছি। আমি এটাই কারণ নিছি যাতে আমি ক্যালকুলেশন দ্রুত করতে পারি। আপনি সিঙ্গেল ডিজিটে যদি হিসাব করেন, সিঙ্গেল ডিজিটের যোগ বিয়োগ গুণ ভাগ করতে কিন্তু আমাদের সময় লাগে না। এই জন্য বলতেছি যে সিঙ্গেল ডিজিট নিয়ে হিসাব করবেন, এবং সেটার রেঞ্জ হবে 1 থেকে 5-এর মধ্যে। কারণ প্রশ্নকর্তা ওইভাবে প্রশ্ন সেট করে। আপনি এখানে অনেক কিছুই ধরতে পারেন, -10 তার সরি, যেহেতু অর্ডের কথা বলছে না, সো আপনি এখানে যে কোনো কিছু চিন্তা করতে পারেন। আপনি এখানে -7 -9 -11 নিয়ে চিন্তা করতে পারেন, অথবা -13 -15 -17 নিয়ে চিন্তা করতে পারেন। এখন এগুলো নিয়ে চিন্তা করলে হবে কি, এই যে গুণ করতে সমস্যা হবে, কারণ আমরা এক ধাক্কায় বলতে পারবো না যে 15-এর সাথে 17 গুণ করলে কত হয়, কিন্তু আমরা এক ধাক্কায় বলতে পারবো যে 1-এর সাথে 2 গুণ করলে কত হয়, 2-এর সাথে 4 গুণ করলে কত হয়, ঠিক আছে? আপনি এখানে যে কোনো কিছু, যে কোনো নেগেটিভ অড ধরে আপনি হিসাব করতে পারবেন, যে কোনো। আমি -1 2 ধরে করছি একটা মাত্র কারণে হিসাব সুবিধা, ক্যালকুলেশন করতে টাইম লাগে না, 1 2 3-এর গুণ ভাগ করতে সময় লাগে না, ঠিক আছে? আপনি যে কোনো কিছু ধরতে পারেন, এবং এখানে এটা সবাই আপনাকে সাজেস্ট করবে যে ছোট সংখ্যা ধরে ক্যালকুলেশন করেন, কারণ ছোট সংখ্যা ধরে ক্যালকুলেশন করলে আমাদের ঝামেলা নাই, কারণ পরীক্ষার হলে তো ক্যালকুলেটর নাই, বুঝেন না? তাহলে দেখেন এখানে আমরা এই ইকুয়েশনটাকে ভাঙলে এরকম একটা সিচুয়েশন পাচ্ছি। তো এই যে এই পুরোটুকুই আমার কি হইতেছে? ইভেন হইতেছে না? ইভেন হইতেছে, কারণ এই যে এই অংশটার সাথে এই যে x² + x এর সাথে আমরা কি করছি? 2 গুণ করছি। তো এই x² + x এইটা ইভেন হোক আর অড হোক, 2 গুণ করা আছে, তার মানে কি ইভেন হবে। আর আমরা জানি যে ইভেনের সাথে শুধুমাত্র ইভেনকে যোগ করে দিলেই একমাত্র আমরা ইভেন পাবো। তাহলে এই অংশটুকু যদি ইভেন হয়, তাহলে এই যে x + y এই অংশটুকু মাস্ট বি ইভেন হওয়া লাগবে, কারণ ইভেনের সাথে ইভেন যোগ করে দিলেই আপনি এখানে ফলাফল ইভেন পাবেন, ঠিক আছে? কথা বুঝেন। এখানে আমরা যে কাজটা করছি যে 2x² +
3x প্লাস ওয়াই সমান সমান প্রশ্নে কি বলতেছে যে ইভেন হবে। তাহলে এই যে 2x স্কোয়ার প্লাস 3x কে যদি আমরা 2x প্লাস এক্স প্লাস ওয়াই এ ভেঙে ফেলি তাহলে এখান থেকে ইভেন পাবো। এখান থেকে যদি 2 কমন নেই তাহলে x স্কোয়ার প্লাস এক্স পাবো, আর কত পাবো, x প্লাস ওয়াই পাবো। তো এই যে এই অংশটার সাথে 2 গুণ করা আছে মানে কি, এই পুরোটাই আমার কি হবে, ইভেন হবে। তাহলে ইভেনের সাথে ইভেন সংখ্যা যোগ করলেই আপনি একমাত্র ইভেন পাবেন। তাহলে এই যে এই অংশটার সাথে আমরা এই অংশটা যোগ করে যদি ইভেন পাইতে চাই তাহলে ডেফিনেটলি এই এক্স প্লাস ওয়াই এইটাকে কি হওয়া লাগবে, ইভেন হওয়া লাগবে না। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি। তার মানে এই যে এক্স প্লাস ওয়াই ইজ ইভেন, অর্থাৎ অপশন সি হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে অবশ্যই ইভেন হওয়া লাগবে, ইভেন হইলে এটা ওভারঅল ইভেন হবে। তার মানে অপশন সি উত্তর হবে। না ওইটা এই জন্য দেখালাম, ওই যে ঝামেলাটা কি দেখেন, আইবি এর এটা একটা ট্র্যাপ। আমরা ওই যে -1 -2 -3 ধরে যখন করছি তখন কিন্তু এটা কি দিচ্ছে, পজিটিভ অড ইন্টিজার দিচ্ছে। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে যে মাস্ট বি, মানে অবশ্যই সত্যি কোনটা, মানে অবশ্যই হইতে পারে কোনটা। যখন দেখতেছেন যে মিলে যাচ্ছে তখন একটু আপনি ডিফারেন্ট, মানে -1 -2 -3 ধরে আমি পজিটিভ অড ইন্টিজার পাচ্ছি, তখন আমি চিন্তা করলাম যে একটু -2 -3 -4 দিয়ে করে দেখি যে আসলেই এখানে মাস্ট বি উত্তর হয় কিনা। কিন্তু যখন আমরা -2 -3 -4 ধরতেছি তখনও আবার কি করতেছে, নেগেটিভ মান দিচ্ছে। তার মানে কি ওইটা অবশ্যই সত্যি না, ওইটা মানে মেবি হইতে পারে, মানে একটা সম্ভাবনা আছে যে উত্তর হইতে পারে কিন্তু উত্তর হবে এমন কোনো কথা নাই। সো এইটা হচ্ছে আইবি এর ট্র্যাপ। দেখেন সবগুলা প্রশ্নেই কিন্তু ওরা কি দিছে, মাস্ট বি ট্রু বা মাস্ট বি, হবেই কোনটা, অবশ্যই হবে, এই ধরনের কথাই জিজ্ঞাসা করে যে মাস্ট বি। ওরা কিন্তু এখানে চাইলে আমাদেরকে বলতে পারতো যে মে বি, ক্যান বি বা কুড বি বলতে পারতো। সো এই মে বি, ক্যান বি, কুড বির উত্তর বের করা সহজ, ঠিক আছে, উত্তর বের করা সহজ, কিন্তু মাস্ট বির উত্তর বের করা কঠিন। আপনি দেখেন প্রত্যেকটা অপশনে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন সলভ করার সময় মানে কি করতে হচ্ছে, দেখতে হচ্ছে যে কোন অপশনে আসলে কি আছে। এই মাস্ট বির ঝামেলাটাই হচ্ছে এইটা, এবং ওরা চায় যে আপনি টাইম ওয়েস্ট করেন, কারণ মাস্ট বি বের করতে গেলে আপনাকে অপশনগুলো চেক করতে হবে, আর 4টা-5টা অপশন চেক করতে সময় লাগবে। সো আপনি যত দ্রুত করতে পারবেন তত দ্রুত আনসার বের হবে। এই জন্য আইবি এর এটা একটা ট্র্যাপ। ওরা চাইলেই মে বি, ক্যান বি, কুড বি দিতে পারতো, কিন্তু না দিয়ে ওরা দেয় মাস্ট বি, যে একদম হবে যেটা 100 যেটা উত্তর সেটা বের করে দেখো। বুঝতে পারছেন? সো এই জন্য আমরা ওখানে 2টা পার্ট দিয়ে চিন্তা করছি। যখনই মাস্ট বি বলবে একটু এদিক সেদিক করে চিন্তা করতে হবে আপনাকে। আসেন পরেরটাতে আসেন, 13 নম্বর। দেখেন এটা একটা মজার একটা ম্যাথ, এটা একটা খুব মজার ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ আসলে মানে সময়ও নষ্ট হইতে পারে। যদি মাথা তাড়াতাড়ি কাজ করে তাহলে খুব দ্রুত করতে পারবেন, আর যদি কাজ না করে তাহলে আসলে দেরি হবে, বুঝতেই পারবেন না যে আসলে এখানে উত্তর কোনটা হবে বা কিভাবে আগাবো। এখানে বলা হচ্ছে যে ফিল ইন ইচ অফ দ্য এমটি স্পেসেস বিটুইন দ্য নাম্বারস ইন দ্য ফলোইং সিরিজ উইথ সিম্বলস প্লাস মাইনাস, ঠিক আছে, এই যে যোগ বিয়োগ ভাগ গুণ, মানে এই স্পেসগুলোর মধ্যে কোন সংখ্যা মানে কোন সিম্বলটা বসাবেন, এই সংখ্যাগুলোর মধ্যে আপনাকে একটা একটা করে সিম্বল বসাইতে হবে। এবং এখানে বলেই দিচ্ছে যে প্রত্যেকটা সিম্বল আপনি একবার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যোগ একবারই ব্যবহার করতে পারবেন, বিয়োগ একবার ব্যবহার করতে পারবেন, গুণ একবার ব্যবহার করতে পারবেন, ভাগ একবার ব্যবহার করতে পারবেন। এবং জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ দ্য রেজাল্ট, এবং এখানে ফলাফল আসতে হবে সবচেয়ে মিনিমাম, সবচেয়ে কম ফলাফল আসতে হবে, সবচেয়ে কম ফলাফল আসতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে এই সিম্বলগুলো বসায়। দেখেন সবচেয়ে কম ফলাফল মানে কি, নেগেটিভ ফলাফল চাচ্ছে, কারণ অপশনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, এইটা নেগেটিভ, 4টাই নেগেটিভ। তার মানে সর্বনিম্ন ফলাফল চাচ্ছে, তার মানে নেগেটিভ ফলাফল চাচ্ছে। তো নেগেটিভ ফলাফল কখন বের হবে বলেন তো? আমরা যদি বলি যে নেগেটিভ ফলাফল তখনই বের হয় যদি আমি বলি যে 1 থেকে আপনি 9কে বিয়োগ করে দেন, 1 থেকে 9কে বিয়োগ করে দেন,
তাহলে আপনি এখানে -8 পাবেন, অর্থাৎ একটা নেগেটিভ সংখ্যা পাবেন। তাহলে এখানে যেহেতু মানে সর্বনিম্ন ফলাফল অর্থাৎ নেগেটিভ ফলাফল চাচ্ছে, অপশন দেখে বুঝতে পারছি যে ওরা নেগেটিভ ফলাফল চাচ্ছে। তো নেগেটিভ ফলাফল বের করতে হলে কি করতে হবে? একদম সবচেয়ে বড় সংখ্যাকে সবচেয়ে ছোট সংখ্যা থেকে বিয়োগ করা লাগবে, তাইলেই তো আমার নেগেটিভ আসবে। সবচেয়ে বড় সংখ্যাটাকে কি করব? ছোট সংখ্যা থেকে বিয়োগ করে দিব, তাইলে আমার নেগেটিভ আসবে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা আমি কিভাবে পাবো? সবচেয়ে বড় সংখ্যা পাবো যদি আমি 7 আর 9 কে গুণ করে দিই। 7 আর 9 কে যদি গুণ করে দিই তাহলে সবচেয়ে বড় সংখ্যা পাবো। তাহলে 7 আর 9 এর মধ্যে আমি গুণন চিহ্ন বসায় দিলাম, ঠিক আছে? গুণ চিহ্ন বসায় দিলাম। আর যেহেতু এই যে এখান থেকে বড় সংখ্যা পাবো, অর্থাৎ 7 9 63, এবং এই 63কে বিয়োগ করব ছোট একটা সংখ্যা থেকে, তার মানে এই যে 5 আর 7 এর মধ্যে এখানে আমাকে মাইনাস দিতে হবে, মাইনাস দিলাম। এখন আসেন, এখানে আমি আমার বাকি আছে আর দুইটা সিম্বল, যোগ আর হচ্ছে ভাগ। এখন সবচেয়ে কম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা পাইতে হবে এখান থেকে। তো সবচেয়ে ছোট সংখ্যা পাইতে গেলে আমাকে কি করতে হবে জানেন? আমি যদি এখানে ভাগ করে দেই, এখানে ভাগ করে দিতে হবে, এখানে ভাগ করে দিতে হবে, করে দিয়ে এই একের সাথে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 3কে যদি 5 দিয়ে ভাগ করে দেয় আমরা পেয়ে যাব কত? 0.6 পাবো। 3কে 5 দিয়ে ভাগ করলে 0.6 পাবো। আর এই 1 এর সাথে 0.6 যোগ করে দেখেন, 1 যোগ এখানে কত হয়ে যাবে? 0.6 হয়ে যাবে। তো 1 এর সাথে 0.6 যোগ করলে কত হবে? 1.6 হবে। এখন এই 1.6 থেকে, এই 1.6 থেকে এই যে 7 9 গুণ করলে এই যে 63, এইটাকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি একদম সবচেয়ে কম ভ্যালু পাবেন। তো 63 থেকে 1.4 বাদ দিলে কত হবে? এইদিকে 4 62, তাহলে হচ্ছে 61.4 হয়ে যাবে, মানে মাইনাস -61.4 পাবেন। এই যে দেখেন অপশন সি তে উত্তর দেওয়া আছে। বুঝতে পারছেন কি বিষয়টা? এখানে বলতেছে যে লিস্ট পসিবল ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু বের করা লাগবে। সো অপশনের দিকে নজর দিতেই বুঝতে পারবো যে এরা নেগেটিভ ভ্যালু চাচ্ছে। সো নেগেটিভ ভ্যালু কখন বের হবে? যখন আমি বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা থেকে বিয়োগ করে দিব, তখনই আমার নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে। সো আপনি নেগেটিভ ভ্যালু এখান থেকে কিভাবে বের করতে পারবেন? তাহলে সবচেয়ে বড় সংখ্যা কিভাবে বের করা যাবে? আপনি বলবেন যে এখানে বড় সংখ্যা বের করার একটাই বুদ্ধি, 7 আর 9 কে গুণ করে দেন। 7 আর 9 কে গুণ করলে 63 পাওয়া যাবে। এই 63কে বিয়োগ করে দিতে হবে। কোন সংখ্যা থেকে বিয়োগ করব? 63কে আমি বিয়োগ করে দিতে হবে একটা ছোট সংখ্যা থেকে। তাহলে আপনি এখান থেকে ছোট সংখ্যা কিভাবে পাবেন? ছোট সংখ্যা কিভাবে পাবেন? তখন বলবেন যে ভাই, এখানে ছোট সংখ্যা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে একের সাথে আমাকে যোগ করে দিতে হবে। কাকে যোগ করব? যদি আমি 3 আর 5কে ভাগ করে দিই, তো 3 আর 5কে ভাগ করে দিলে কত পাওয়া যাবে? 5 দিয়ে 3কে ভাগ করলে আপনি 0.6 পাবেন। তার মানে 1 যোগ এই যে 5 দিয়ে 3কে ভাগ করলে এই যে 0.6 পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ক্যালকুলেশনটা হচ্ছে কিরকম, যে 1 যোগ 0.6 মাইনাস 63। তাহলে খেয়াল করেন, 1-এর সাথে 0.6 যোগ করলে 1.6, এখান থেকে যদি আপনি 63কে বিয়োগ করে দেন তাহলে আপনি কত পাচ্ছেন? -61.4 পাচ্ছেন না? তাহলে এইটাই আপনার সর্বনিম্ন সংখ্যা আসতেছে না, সর্বনিম্ন ভ্যালু আসতেছে না? শুধু এইটা মাথায় রাখতে হবে যে যেহেতু লিস্ট পসিবল ভ্যালু বের করতে হবে। লিস্ট পসিবল ভ্যালু আমি তখনই পাবো যখন আমি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটাকে বিয়োগ করে দিব। তাহলে এই যে বড় সংখ্যাকে বিয়োগ করব, তাহলে বড় সংখ্যা আপনি কিভাবে পাবেন? 7-এর সাথে যদি আপনি এখানে বলেন যে যোগ করব, যোগ করলে তো আপনি পাবেন না, যোগ করলে আপনি পাবেন না। তাহলে এখানে গুণ করতে হবে, গুণ করলে আবার সংখ্যাটা বড় হয়ে যাবে। তার মানে বড় সংখ্যা বের করতে গেলে আপনাকে 7 আর 9 এর মধ্যে গুণই করতে হবে। 7 9 তাহলে হয়ে যাবে কত? 63। তারপরে দেখেন, একের সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেটা মোটামুটি ছোট একটা কিছু পাওয়া যাবে। তো একের পরে যদি আমি যোগ সিম্বল দেই তাহলে 3 আর 5কে ভাগ করতে হবে। সো 5 দিয়ে যদি আপনি 3কে ভাগ করে দেন তাহলে আপনি 0.6 পাবেন। এই একের সাথে 0.6 যোগ করলে 1.6 চলে আসবে। তাহলে 1.6 হচ্ছে আমার ছোট সংখ্যা। এই ছোট সংখ্যা থেকে এই যে 63 হচ্ছে বড় সংখ্যা, এইটাকে যদি বিয়োগ করে দেই তাহলে তো আমরা সর্বনিম্ন ভ্যালু পাবো, যেটা কত? -61.4। ঠিক আছে? এটা আসলে অন্যভাবে বোঝার কোনো বুদ্ধি নেই, এটা আসলে নিজে নিজেই বের করতে হবে যে মানে কিভাবে চিন্তা করব। বুঝতে পারছেন? এগুলোর জন্য আলাদা কোনো নিয়ম নাই। এটা আসলে ওই অনেকটা মানসিক দক্ষতার মতো।
না, সব সময় এটা ফলো করা যাবে না, সব সময় এটা ফলো, এটা আসলে ধরেন যে প্রশ্নের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন? এগুলো আসলে ওইভাবে বলা যায় না। যখন এখানে যদি 7-9 না থেকে যদি এই 7-9টা প্রথমে দিত, তখন হয়তো আমরা অন্যভাবে চিন্তা করতাম, এবং তখন এখানে প্রশ্নের আস্কিংটা অন্যরকম কিছু হইতো। তখন ওরা লিস্ট পসিবল ভ্যালু জিজ্ঞাসা করতো না, তখন ওরা হয়তো এখানে বলতো যে হাইস্ট পসিবল ভ্যালু কত হইতে পারে, ঠিক আছে? তখন হয়তো এখানে ওরা জিজ্ঞাসা করতো হাইস্ট পসিবল ভ্যালু কত। যদি 7 আর 9-কে সামনে দিত, তখন জিজ্ঞাসা করতো হাইস্ট পসিবল ভ্যালু। আর হাইস্ট পসিবল ভ্যালু তখনই পাবো যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে দিব, ঠিক আছে? সো এখানে আসলে এগুলো আসলে ওইভাবে ইয়ে করাটা খুবই টাফ, বুঝতে পারছেন? যে এগুলো ডিপেন্ড করবে প্রশ্নে কি জানতে চাচ্ছে এবং কি ডেটা দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, এইটার উপর। এই ধরনের প্রশ্ন একবারই আসছে। এটা কোন সালে আসছে জানি? এটা আসছে হচ্ছে আপনার 2019-20 সালে বিবিএ এর অ্যাডমিশন টেস্টে। এমবিএ তেও কখনো এই ধরনের প্রশ্ন আমি আসতে দেখিনি, বিবিএ তে আসছে, এবং একবারই দেখছি আমি এই প্রশ্ন আসতে। লিস্ট যদি চাই তাহলে দেখবেন যে হয়তো এই যে শেষের দিকে ওরা বড় দিবে, মানে বড় সংখ্যায় দিবে, এবং সেটা তখন গুণ করতে হবে। আর যদি হাইস্ট চাই তাহলে দেখবেন যে এই যে 7-9-কে ওরা প্রথমে দিত, দিয়ে বলতো যে সর্বোচ্চ মান বের করো, বুঝতে পারছেন? এগুলো আসলে মানে ওই যে প্রশ্নে কি জিজ্ঞাসা করতেছে এবং কিভাবে ডেটাগুলো দেওয়া আছে এগুলোর উপর ডিপেন্ড করবে অনেকটা। যাক, আসেন 14 নম্বরে চলে যান। দেখেন 14 নম্বরটা একটু আপনার একটু কারেকশন করে নেবেন, হ্যাঁ? 14 নম্বরটা একটু কারেকশন করে নিতে হবে। এখানে অপশনগুলা বিশেষ করে, এখানে অপশনগুলো একটু কারেকশন করে নিতে হবে। দাঁড়ান, আমি অপশনগুলা লিখে দিচ্ছি। এটা ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এইটা ঠিক নাই, এখানে যদি সাইনটা চেঞ্জ করে দিতে হবে। আর এখানে বি বাই এ, ঠিক আছে, হ্যাঁ। দুইটা অপশন একটু ঠিক করে নেন। এখানে প্রথমটা হবে এ বাই বি 0, আর এইটা হবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইজ লেস দেন 0, আর এটা তো ঠিকই আছে, বি বাই এ গ্রেটার দেন 0। দেখেন, এটা একটু কারেকশন করে নিন, হ্যাঁ? দেখেন, এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে যে ইফ এ বি ইজ লেস দেন 0, অর্থাৎ এ বির মান যদি শূন্যের চেয়ে ছোট হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা পজিটিভ মান আছে, একটা নেগেটিভ মান আছে। অর্থাৎ হয় এ পজিটিভ হবে, বি নেগেটিভ হবে, অথবা এ নেগেটিভ, বি পজিটিভ হবে। দেন অল অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু এক্সেপ্ট, তাহলে নিচের কোনটা ছাড়া বাকিগুলা সত্যি। মানে এই অপশনে যতগুলো স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, 4টা স্টেটমেন্ট, 4টা স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট মিথ্যা আছে। 4টা স্টেটমেন্টের মধ্যে একটা স্টেটমেন্ট আপনার কি আছে? মিথ্যা আছে। তো খেয়াল করেন, এখানে বলা হচ্ছে অপশন এতে যে এ বাই বি এটা শূন্যের চেয়ে ছোট হবে। এটা সত্যি কথা, এটা সত্যি। আপনি বলতে পারেন কিভাবে? দেখেন, এ আর বির যে, খেয়াল করেন, এ যদি নেগেটিভ হয় তাহলে বি পজিটিভ হবে, আবার এ যদি পজিটিভ হয় তাহলে বি কি হবে? নেগেটিভ হবে। আর আপনি একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ দিয়ে ভাগ করলে সেটা শূন্যের চেয়ে ছোটই হবে, বা একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ দিয়ে ভাগ করলে সেটা শূন্যের চেয়ে ছোট হবে না? ছোট হবে। তাহলে এখানে তো তাই বলতেছে যে এ এখানে নেগেটিভ হোক আর বি এখানে নেগেটিভ হোক, বা বি পজিটিভ হোক আর এ নেগেটিভ হোক, ডাজন্ট ম্যাটার। একটা নেগেটিভ সংখ্যাকে যখন আপনি একটা পজিটিভ সংখ্যাতে ভাগ করবেন, বা একটা পজিটিভ সংখ্যাকে যখন আপনি একটা নেগেটিভ সংখ্যাতে ভাগ করবেন, তখন সেই মানটা অবশ্যই নেগেটিভ হবে বা শূন্যের চেয়ে ছোট হবে। তার মানে এই অপশন এ এখানে এটা কি সত্যি, মাস্ট বি ট্রু। ঠিক সেম ভাবে অপশন ডিও সত্যি, অপশন ডিটাও এখানে সত্যি।
যে এখানে বি নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক, এটাকে যখন আমি এ পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন সেটা দিয়ে যখন ভাগ করব, সেখান থেকে আমি কি পাবো? নেগেটিভ সংখ্যা পাবো, এবং সেটা শূন্যের চেয়ে ছোট হবে। তার মানে অপশন এও সত্যি, অপশন বিও সত্যি। তার মানে অপশন এ ডি দুইটার একটা উত্তর হচ্ছে না, কারণ আমাকে বের করতে হবে মিথ্যা যেটা সেইটা। তারপরে খেয়াল করে দেখেন অপশন বি তে কি দেয়া আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। দেখেন আমি এর আগেও বলছি যে নেগেটিভ সংখ্যার উপরে যখন স্কোয়ার করবেন তখন সেটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ সংখ্যার উপরে যখন স্কোয়ার করবেন তখন সেটা তো অবশ্যই পজিটিভ হবে। তো এখানে এ নেগেটিভ হোক অথবা পজিটিভ হোক, যদি আপনি স্কোয়ার করেন তাহলে এটা পজিটিভ হবে। ঠিক সেম ভাবে বি এখানে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, যদি তার উপরে স্কোয়ার করেন তাহলে এখানে কি পাবেন? পজিটিভ সংখ্যা পাবেন। আর দুইটা পজিটিভ সংখ্যা যোগ করলে সেটা অবশ্যই শূন্যের চেয়ে বড়ই হবে, শূন্যের চেয়ে বড় হবে। তার মানে কি অপশন বিও আমার কি সত্যি কথা বলতেছে। সো অপশন বি কেও আমি উত্তর হিসেবে নিতে পারতেছি না। এখন আসেন অপশন সি, যে অপশন সি তে আসলে কি হবে। আমি যদি এখন এভাবে চিন্তা করি, আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি যে আমরা যদি এখানে ধরি যে অপশন মানে এর মানটা হচ্ছে -1 আর বির মানটা আমরা পজিটিভ ধরলাম, অর্থাৎ 2 ধরলাম, ঠিক আছে, পজিটিভ ধরলাম 2, কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে খেয়াল করেন তো, -1 এর উপরে যদি আপনি কিউব করে দেন প্লাস এই 2 এর উপরে যদি আপনি কিউব করে দেন, তাহলে আপনার ফলাফল কত আসবে? আপনি বলবেন যে এখানে -1, এখানে হচ্ছে 8, তাহলে এখানে আপনার কি আসতেছে? এখানে আপনার কি উত্তর আসতেছে? পজিটিভ আসতেছে না? পজিটিভ অর্থাৎ 7 আসতেছে, যেটা কি শূন্যের চেয়ে বড় না? 7 শূন্যের চেয়ে বড় না? তাহলে এটা একটা মিথ্যা কথা বলা হয়েছে না এখানে, যে অপশন সি তে মিথ্যা কথা বলতেছে যে এ কিউব প্লাস বি কিউব এইটার মান কি হবে? শূন্যের চেয়ে ছোট হবে, কিন্তু আমরা হিসাব করে দেখতেছি যে শূন্যের চেয়ে বড় হচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে আপনি যদি এখানে এ কেই যদি 2 ধরেন আর বি কে যদি -1 ধরেন, তাইলে তো আপনার ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু ভাই কথা হচ্ছে যে এই প্রশ্নটা হচ্ছে একটা ভেগ টাইপ, মানে অস্পষ্ট। এখানে আপনাকে বলে নাই যে কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ। আপনাকে যে কোনো একভাবে আপনি এখানে যুক্তি খাড়া করাইতে পারেন যে এর মান যদি আমরা 2 ধরি তাহলে 2 এর উপরে কিউব প্লাস বির মান আমরা -1 ধরলাম, এই যে কিউব করলাম, তাহলে 2 এর উপরে কিউব করলে 8 প্লাস মাইনাসে -1, তাহলে এখান থেকেও আপনি 7ই পাচ্ছেন। ও একই কথাই তো, 7ই পেয়ে যাচ্ছেন আপনি, তাই না? তার মানে এই কথাটা আমার মিথ্যা বলা হয়েছে না, যে এ কিউব প্লাস বি কিউব এটা শূন্যের চেয়ে ছোট হবে। তো আমরা তো বারবার হিসাব করে দেখতেছি এটা শূন্যের চেয়ে বড় হচ্ছে, তার মানে এখানে এটা মিথ্যা কথা না? এটা মিথ্যা। তো এই 4টা অপশনের মধ্যে 3টাই সত্যি, এই একটাই মিথ্যা, এই অপশন সি উত্তর হবে। ঠিক আছে, এটা আপনার পরীক্ষা না করলে উত্তর বের হবে, কারণ নান অফ দিস উত্তর হবে না, কারণ প্রশ্নে বলে দিছে যে মাস্ট বি ট্রু এক্সেপ্ট, মানে অবশ্যই মানে মিথ্যা হবে একটা। তাহলে একটা মিথ্যা আছে, তো 3টা সত্যিকে যদি আমি বাদ দিতে পারি তাহলে এটা আমার মিথ্যা হবে। বুঝতে পারছেন? যে এ কিউব প্লাস বি কিউবের মান অবশ্যই শূন্যের চেয়ে বড় কোনো কিছু হবে, শূন্যের চেয়ে ছোট হইতে পারবে না। দেখেন আমি এবার কমেন্ট দেখতে পাচ্ছি না রে ভাই, না ওয়েট, পরেরটাতে চলে যান, 15। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো মান ধরতে পারেন, যে কোনো কিছু, যে কোনো কিছু পজিটিভ নেগেটিভ এক মানে যে কোনো কিছু ধরতে পারবেন, কোনো সমস্যা নাই।
যে কোনো কিছু ধরতে পারেন। যখন দেখবেন যে দুইটা উত্তরই মিলে, মানে দুইটা অপশন আপনার উত্তর হচ্ছে, তখন বুঝবেন যে আপনাকে অন্য কিছু একটা ধরতে হবে। বুঝতে পারছেন? যে ধরেন যে 2 আর -2 দিয়ে পরীক্ষা করে আপনি দুইটা অপশন পাইলেন যে দুইটা উত্তর হচ্ছে, কিন্তু দুইটা তো উত্তর হবে না। তখন আপনি অন্য ডিজিটে শিফট করবেন, যে তাহলে অন্য একটা ডিজিট দিয়ে পরীক্ষা করে দেখি। মানে এইটা দেখেন, আমি প্রথম দিনই বলছি নাম্বার সিস্টেমের এই কাহিনীটা হচ্ছে এমন হবে, যেগুলো হচ্ছে নিরস টাইপের জিনিস, এগুলো এক একজন এক একভাবে করায়। যেমন ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসগুলা, বা এই যে অড ইভেনের বিষয়গুলা, এই যে আপনারা দেখবেন যে বিভিন্ন চ্যাপ্টারের শুরুতে বলা আছে না, যে ইভেনের সাথে ইভেন যোগ করে দিলে ইভেন হবে, তারপরে অডের সাথে অড যোগ করে দিলে আপনি ইভেন পাবেন, তারপরে অডের সাথে ইভেন যোগ করলে আপনি মূলত অড পাবেন, তারপরে আপনার অডের সাথে অড গুণ করলে অড পাওয়া যায়, ইভেনের সাথে ইভেন গুণ করলে ইভেন পাওয়া যায়। অনেক জায়গায় আছে এইভাবে জিনিসগুলো করায়, কিন্তু এই জিনিসগুলো মনে রাখার চেয়ে সংখ্যা মনে রাখা সহজ না। যে একের সাথে 2 গুণ করলে আমরা 2 পাবো, তো 2 জোড় সংখ্যাটা আমরা সবাই জানি, বা 2 এর সাথে 2 যোগ করলে আমরা এখানে 4 পাবো, 4 একটা ইভেন আমরা জানি, ঠিক আছে। অপশন সি উইল নট বি ট্রু বিকজ, কোনটা অপশন সি? মানে এটা বুঝি নাই। মানে 8 - 8 বুঝলাম না, কোনটার কথা বলতেছেন? এখানে কিন্তু ইকুয়ালের কথা বলেনি, এখানে কিন্তু ইকুয়ালের কথা বলেনি, ঠিক আছে। এখানে দেখেন বিষয়টা হচ্ছে এরকম, যে এখানে এ বি যেহেতু শূন্যের চেয়ে ছোট, তার মানে হয় এখানে এ পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, অথবা বি পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। এখন আপনি এ বির মান এখানে আপনি যেটাই বসান না কেন, এর মানটাকে একবার আপনি নেগেটিভ ধরে বসান, এখানে -1 বসান, -8 বসান, আর -10 বসান, যাই বসান না কেন, বি কে তখন আপনাকে পজিটিভ বসাইতে হবে। এখন সেটা 2 বসাইতে পারবেন, 3 বসাইতে পারবেন, 8 বসাইতে পারবেন, 10 বসাইতে পারবেন, যা ইচ্ছা তা বসাতে পারবেন। ঠিক সেম ভাবে এইটা একটা কন্ডিশন। আবার এরকম করতে পারেন যে বির মানটাকে -1, -2, -3, -13 যে কোনো কিছু বসাইতে পারেন, আবার এর মানটাকে আপনাকে তখন পজিটিভ বসাইতে হবে। সো আপনি যেটাই ধরেন না কেন, এই এ কিউব প্লাস বি কিউবের মানটা অবশ্যই শূন্যের চেয়ে কি হবে, বড় হবে, ছোট হবে না, ঠিক আছে। কিন্তু আপনার এই কথাটা বুঝলাম না আমি, মানে 8 - 8, হ্যাঁ উইল নট বি ট্রুই তো আপনাকে মানে মিথ্যাটাই তো বের করতে বলতেছে, তাই না? উইল নট বি ট্রু বলছেন মানে সত্যি না, তো সত্যি তো এটা হচ্ছে না, এইটাই তো একমাত্র সত্যি না। আমি আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারি নাই। আপনি এখানে যেই মানটাই ধরেন না কেন, এই অপশন সি কে আপনি মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন, যে অপশন সিতে যে স্টেটমেন্টটা ওরা বলতেছে এটাকে আপনি মিথ্যা প্রতিপন্ন করতে পারবেন। আপনি যেই মানটাই ধরেন না কেন, যেভাবেই ধরেন না কেন, এটা অলওয়েজ মিথ্যা হবে, কারণ এখানে এ কিউব প্লাস বি কিউব ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। বুঝতে পারছেন? মানে যেই মানটাই ধরবেন এটা মানে মিথ্যা হবে, যে এটা আপনার শূন্যের চেয়ে বড় কোনো সংখ্যায় পাবেন, শূন্যের চেয়ে ছোট পাবেন না। আর এখানে যে কথাগুলো বলতেছে এইগুলো তো অবশ্যই অবশ্যই সত্যি, আমাকে বলতেছে যে মাস্ট বি ট্রু, মানে একটা ছাড়া সবগুলাই সত্যি হবে। বুঝতে পারছেন? দেখেন এখানে 15 কি বলা হচ্ছে, যে ইফ এক্স ইজ অ্যান ইন্টেজার, এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে, অ্যান্ড ওয়াই সমান সমান দেওয়া আছে -4x + 17, হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স ফর হুইচ ওয়াই ইজ লেস দেন 1। এই যে দেখেন প্রশ্ন বুঝছেন, ওইটাই তো বললাম যে দুইটা ধরে আপনাকে মানে দেখতে হবে। আপনি এ সমান সমান এ কে যদি আপনি পজিটিভ ধরতেছেন, বি কে নেগেটিভ ধরতেছেন,
ঠিক এইটাও আপনাকে পরীক্ষা করা উচিত যে এ কে নেগেটিভ ধরে এবং বি কে পজিটিভ ধরে যে কোনো কিছু, যে কোনো মান আপনি ধরতে পারেন ভাই, ঠিক আছে, যে কোনো মান আপনি ধরতে পারেন, যে কোনো মান, কিন্তু একটাকে পজিটিভ অন্যটাকে নেগেটিভ ধরতে হবে, বা একটাকে নেগেটিভ আর একটাকে পজিটিভ ধরতে হবে, যে কোনো মান 1 -2 যে কোনো কিছু ধরতে পারেন। বুঝতে পারছেন? দেখেন এখানে কি বলা হচ্ছে যে এক্স একটা পূর্ণ সংখ্যা হবে এবং ওয়াই এর মান দেওয়া আছে যে ওয়াই সমান সমান এত। হোয়াট ইজ দ্য লিস্ট ভ্যালু অফ এক্স? তাহলে এক্স এর সর্বনিম্ন, এক্স এর সর্বনিম্ন বা ছোট মানটা আমাকে বের করতে হবে যাতে করে ওয়াই এর মান একের চেয়ে কম হয়। কথা বুঝছেন? এখানে বলতেছে যে এক্স এর মানটাকে লিস্ট ভ্যালু অফ এক্স মানে এক্স এর সর্বনিম্ন কত মান আপনি ধরবেন যাতে করে এই ওয়াই এর মানটা একের চেয়ে কম হয়, একের চেয়ে কম। সো আমরা যদি অপশন টেস্ট করি, ওয়াই এর মানটা যদি একের চেয়ে কম হয়, তো যদি আপনি 2 চিন্তা করেন, দেখেন আমরা যদি 2 ধরে চিন্তা করি যে এক্স এর মান হচ্ছে 2, তাহলে খেয়াল করেন তো ওয়াই এর মানটা কত আসে, কারণ ওয়াই এর মান আমার আশা লাগবে কিন্তু একের চেয়ে কম। সো এক্স এর মানকে যদি 2 ধরি তাহলে -4 এর সাথে 2 গুণ করলে -8 পাবো, এখানে প্লাস কত 17 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর মানকে যখন 2 ধরতেছি তখন ওয়াই এর মান কত হয়ে যায় 9 হয়, কিন্তু বলতেছে যে ওয়াই এর মান হওয়া লাগবে একের চেয়ে কম। অপশনে বাদ দিব। অপশন বি, অপশন বিতে যদি আমরা এক্স এর মান 3 ধরি তাহলে 3 4 12 প্লাস 17 এখানে কত হবে 5 হবে, ওয়াই এর মান আবার একের চেয়ে বড় হচ্ছে কিন্তু বলতেছে যে একের চেয়ে ছোট হওয়া লাগবে, বি কে বাদ দিতে পারি। এবার আসেন 4, সেম জিনিস যে এক্স এর মানকে 4 ধরলে -4 আর 4 মিলে -16 প্লাস 17 সমান সমান কত হচ্ছে 1 হচ্ছে, অর্থাৎ ওয়াই এর মান 1 এর সমান হচ্ছে, কিন্তু প্রশ্নে বলতেছে যে ওয়াই এর মান হওয়া লাগবে 1 এর কম। সো 4 কেও আমরা বাদ দিতে পারি। এরপরে যদি আমরা ধরি যে এক্স এর মান 5, তাহলে -4 আর 5 গুণ করলে -20 প্লাস হচ্ছে 70, এখানে কত পাবো -3। তো -3 তে একের চেয়ে ছোট না, ওয়াই এর মান যদি -3 হয় তাহলে এই -3 তে একের চেয়ে ছোট, তার মানে এখানে এক্স এর ভ্যালু সর্বনিম্ন কত হইতে পারে, এই যে 5 হইতে পারে। বোঝা গেছে? শর্তগুলো দেখতে হবে যে ওয়াই এর মান হওয়া লাগবে 1 এর চেয়ে ছোট। সো এখানে এক্স এর মান যদি 5 হয় তাইলে একমাত্র ওয়াই এর মান 1 এর চেয়ে ছোট অর্থাৎ -3 হয়। এই অধ্যায়টা মানে খুবই ঝামেলার, মানে ঝামেলার মানে কি নিরস, মানে এখানে আপনার মানে লজিকের কোনো শেষ নাই, বুঝতে পারছেন? অনেক ধরনের এবং সবচেয়ে বড় ঝামেলার বিষয় হচ্ছে যে সবগুলা প্রশ্নে ওরা মাস্ট বি বের করতে বলে, এইটা হচ্ছে সবচেয়ে ঝামেলা। যেই প্রশ্নে আপনার কিছু কিছু প্রশ্ন আছে মে বি বা কুড বি, এগুলো আবার সহজ। দেখেন পরেরটাতে চলে যান। দেখেন এই যে এই প্রশ্নটা দেখেন, মানে এক একজন এই প্রশ্নের উত্তর এক এক রকম বের করবে বা বের করার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ এ প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ ইন্টিজার্স, বলতেছে যে এক্স হচ্ছে 4টা ধারাবাহিক সংখ্যার গুণফলের সমান, অ্যান্ড এক্স ইজ ডিভিজিবল বাই 11, এবং এই এক্স কে আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারিলি এ ডিভাইজার অফ এক্স? তাহলে নিচের কোনটা, তাহলে নিচের কোনটা এক্স এর ডিভাইজার হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কথা বুঝছেন? বলতেছে যে এক্স হচ্ছে 4টা ধারাবাহিক সংখ্যার গুণফলের সমান, এবং এই গুণফলগুলোকে অর্থাৎ এই এক্স কে আপনি চাইলেই 11 দিয়ে ভাগ করতে পারবেন।
তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে নিচের কোনটা এক্স এর ডিভাইজার হবে, অর্থাৎ নিচের কোন সংখ্যা দিয়ে এক্স কে ভাগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তো আমরা চোখ বন্ধ করে এগুলা মানে বলতে পারি যে ভাই এখানে 11 দিয়ে যাকে ভাগ করতে পারবেন আপনি সেই সংখ্যাটাকে মোটামুটি মানে কিছু সংখ্যা আছে তাকে 12 দিয়েও ভাগ করতে পারবেন। আপনি যদি বলেন যে প্রমাণ কি, প্রমাণ হচ্ছে 11-র সাথে 12 গুণ করলে 132 হয়। এই 132-এর দুইটা ফ্যাক্টর 11 আর হচ্ছে 12, অর্থাৎ 132-কে 11 দিয়েও ভাগ করতে পারবেন, 12 দিয়েও ভাগ করতে পারবেন। তার মানে 11 দিয়ে যাকে ভাগ করতে পারতেছেন, অর্থাৎ এখানে ধরেই নিচ্ছি যে এক্স এর মান যদি 132 হয়, এক্স এর মান যদি 132 হয়, কথার কথা যেখানে 4টা সংখ্যা গুণ করে আমার 132 দাঁড়াইছে, তার মানে একে তো আমি এই প্রশ্নে তো বলেই দিছে যে এক্স কে 11 দিয়ে ভাগ করতে পারবো, তো 132-কে 11 দিয়েও ভাগ করতে পারতেছে, আবার সাথে সাথে 12 দিয়েও ভাগ করতে পারতেছে। কিন্তু তার মানে 12 আমার উত্তর হইতেই পারে, ডিভাইজার হইতেই পারে, হইতে পারবে না এমন কোনো কথা নাই, হইতেই পারে। ঠিক আছে, তার মানে 12 আমার মানে উত্তর হিসেবে থাকতেছে। এরপর আসেন 22। আপনি বলতে পারেন যে ভাই 11 দিয়ে যাকে ভাগ করতে পারবো তাকে তো 22 দিয়েও ভাগ করতে পারবো, তাই নাকি বিষয়টা? আপনি যদি চিন্তা করেন যে 4টা সংখ্যা গুণ করে 110 হয়েছে, অর্থাৎ এক্স এর মান 110, তো 110-কে যদি 11 দিয়ে ভাগ করতে পারবেন তাকে আপনি 22 দিয়ে ভাগ করতে পারবেন না? 22 দিয়ে ভাগ করা যাবে না? 22 দিয়ে ভাগ করা যাবে, তার মানে এটাও যাবে। আবার বলতে পারেন যে 24, হ্যাঁ এটাও যাবে। সেম এটার মতো যে 11-র সাথে যদি আমরা 24 গুণ করি তাহলে আমরা 264 পাবো, তাই না? তাহলে 264-র ফ্যাক্টর দুইটা, 11 এবং 24 দুইটা দিয়ে 264-কে ভাগ করা যায়। তার মানে এখানে 4টা সংখ্যা গুণ করে যদি আপনি 264 পান, তো 64-কে 11 দিয়েও ভাগ 264-কে 11 দিয়েও ভাগ করা যায়, 24 দিয়েও ভাগ করা যায়। তার মানে এটাও সেম। 33-এর ক্ষেত্রটাও সেম, যে যাকে আমি 11 দিয়ে ভাগ করতে পারতেছি তাকে 33 দিয়েও তো ভাগ করতে পারি। কারণ আমি যদি একটা সংখ্যা ধরে নেই যে 66, যে 4টা সংখ্যা গুণ করে এক্স পাইছি, এই এক্স এর মান 66, তো এই 66-কে 11 দিয়েও ভাগ করা যায়, 33 দিয়েও ভাগ করা যায়। তার মানে এই যে যেই এক্স, এক্স কে আমি 11 দিয়ে ভাগ করতেছি, তার মানে এই 11 দিয়ে যদি আমি এক্স কে ভাগ করতে পারি তাকে আমি 33 দিয়েও ভাগ করতে পারবো, 24 দিয়েও পারবো, 22 দিয়েও পারবো, 12 দিয়েও পারবো। আর প্রশ্নে জিজ্ঞাসা করতেছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারিলি এ ডিভাইজার অফ এক্স, অর্থাৎ নিচের কোনটাকে এক্স মানে এক্স এর ডিভাইজার হইতেই হবে এমন কোনো প্রয়োজনীয়তা নাই। তো সবগুলারই প্রয়োজন আছে, সবগুলারই প্রয়োজন আছে, সবগুলাই এক্স এর ডিভাইজার হইতে পারে। সবগুলা দিয়ে এখানে অপশনে যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সবগুলা সংখ্যা দিয়েই আপনি এক্স কে ভাগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার উত্তর কত দিতে হবে? নান অফ দিস দিতে হবে, যে সবগুলাই এক্স এর ডিভাইজার হইতে পারে, সবগুলাই। সো নান অফ দিস হইতে পারে। এখানে বিষয়টা হবে এরকম, মানে 4টা সংখ্যার কথা বলে নাই, এখানে 4টা সংখ্যা হবে মূলত এরকম যে 11, 12, 13 এবং 14। ঠিক আছে, যেহেতু 4টা কনজিকিউটিভ ইন্টিজার, তো 11, 12, 13, 14 হবে এই 4টা সংখ্যা এবং এদের গুণফল হচ্ছে এক্স। তার মানে আপনি এই সংখ্যাগুলোকে আপনি নিঃসন্দেহে 11 দিয়ে ভাগ করতে পারবেন। আবার এই যে 22 আছে, 22 দিয়ে ভাগ করতে পারবেন। আবার এই যে 24 আছে, 24 দিয়েও ভাগ করতে পারবেন। আবার এই যে 33 আছে, 33 দিয়েও ভাগ করতে পারবেন। মূল কথা অপশনে যে সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছেন সবগুলা সংখ্যা আপনার এক্স এর ডিভাইজার হইতে পারে। ঠিক আছে, সো নান অফ দিস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে আসেন। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ বি সি ডি এন্ড ই আর 5 consecutive integers in increasing order of value, which of the following expression is not odd? দেখেন বলতেছে যে এ বি সি ডি ই এই 5টা হচ্ছে ধারাবাহিক সংখ্যা এবং এগুলো ঊর্ধ্বক্রমে সাজানো। ঊর্ধ্বক্রমে সাজানো মানে ধরে নেন যে এর মান 1, বির মান হচ্ছে 2, সির মান হচ্ছে আপনার 3, ডির মান হচ্ছে 4 এবং ইর মান হচ্ছে 5। এবং এখানে আমি অল্টারনেটিভ একটা ধরে নিচ্ছি যে এর মান 2, বির মান 3, সির মান 4, ডির মান হচ্ছে 5 এবং ইর মান 6। অর্থাৎ আমি দুইটা সিচুয়েশন দিয়ে দেখার চেষ্টা করব যে কোনটা থেকে আমি ইভেন পাবো। ইজ নট অড মানে অড পাবো না, তার মানে কি ইভেন পাবো। তাহলে খেয়াল করেন আমার পাইতে হবে কি ইভেন, ঠিক আছে, অড পাবো না। হুইচ
অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ নট অড। নিচের কোনটা থেকে অড পাওয়া যাবে না, অড পাওয়া যাবে না মানে কি ইভেন পাবো। তাহলে খেয়াল করে দেখেন এ বি সি, এর মান যদি 1 ধরি, বির মান যদি 2 ধরি, সির মান যদি 3 ধরি, তাহলে 3 2 5 আর একে কত হচ্ছে 6 পাচ্ছি, আমি 6 পাচ্ছি। তো প্রশ্ন তো আমাকে এটাই বলতেছিল যে নিচের কোনটা থেকে আপনি ইজ নট অড মানে অড নয় যেটা সেটা বের করতে হবে। সো এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে আমার কি আসতেছে, ইভেন আসতেছে, 6 আসতেছে 1 2 3 যদি ধরি। এবার যদি বলি যে এবার একটু এই তিনটা ধরে একটু দেখি, তো 2 3 4 ধরে দেখি, তখন আপনি বলবেন যে 2 3 5 4 কত আসে, এখানে আবার 9ও আসতেছে যদি আমি এ সমান সমান 2, বি সমান সমান 3, সি সমান সমান 4 ধরি। তার মানে একটা প্রশ্নের তো দুইটা উত্তর হইতে পারে না, একবার আসতেছে ইভেন একবার আসতেছে অড, তার মানে এটা উত্তর হবে না। ঠিক আছে, ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, ছোট থেকে বড়। এই যে দেখেন 1 ছোট, তারপরে 2 বড়, তারপরে 3 বড়, তারপরে 4, তারপরে 5। ঠিক আছে, এরকম করে। তারপরে দেখেন অপশন বিটা যদি পরীক্ষা করি যে এ বি প্লাস সি, তো আমরা প্রথমে আগে এই কন্ডিশন দিয়ে পরীক্ষা করব। এ বি মানে কত, 2 কে 2 প্লাস সি কত, এই যে 3, 2 আর 3 কত 5। তো এখানে কি অড আসতেছে, অড আসতেছে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে অড আসা যাবে না, ইভেন আসতে হবে। তো যেহেতু এখানে অড আসতেছে তার মানে বি বাদ দিতে পারি। এরপর আসেন সি, এ বি প্লাস ডি। এ বি মানে কত, 2 কে 2, ডির মান কত 4, তাহলে 2 4 কত 6 আসতেছে। এবার আমরা একটু এটা পরীক্ষা করে দেখি এই কন্ডিশনটা। এ বি মানে কত, 3 2 6 প্লাস ডি মানে কত 5, এই যে 6 5 কত 11। এটা উত্তর হবে না, একবার ইভেন আসতেছে একবার অড আসতেছে, তার মানে সি উত্তর হবে না। এরপর আসেন অপশন ডি, এসি। 1 আর 3 মানে কত 3, যোগ ই মানে কত 5, তাহলে 5 3 কত 8 আসে, ইভেন আসতেছে। এবার আমরা যদি এটা পরীক্ষা করে দেখি, 2 আর 4 মিলে কত 8, ই মানে কত 6, 8 6 কত 14। দেখেন আপনি এই কন্ডিশন ধরেও এখানে ইভেন আসতেছে, এই কন্ডিশন ধরেও এখানে ইভেন আসতেছে, তার মানে উত্তর কত হবে, অপশন ডি হবে। যে ভাই দুইটা কন্ডিশনে ফুলফিল করতেছে বা দুইটা কন্ডিশন থেকে আমরা ইভেন ইন্টিজার পেয়ে যাচ্ছি একমাত্র অপশন ডিতে, তার মানে অপশন ডি উত্তর। আসেন পরেরটাতে আসেন, 18 নম্বর। দেখেন 18 নম্বরে কি বলা হচ্ছে যে 3 পিপল আর স্প্লিটিং এ টাকা 150 বিল, মানে 3জন বন্ধু মিলে বা 3জন মানুষ মিলে একটা 150 টাকার বিল ভাগ করে করে দিবে। ইফ এ পেস টাকা 5 লেস দেন বি, বলতেছে যে এ যদি বির চেয়ে 5 টাকা কম দেয়, এ যদি বির চেয়ে 5 টাকা কম দেয়, তার মানে এ যদি এখানে এক্স টাকা দেয় তাহলে বি কত দিবে, 5 টাকা বেশি দিবে, অর্থাৎ এক্স প্লাস 5 দিবে। ওয়াইল সি পেস মোর দেন 60, আর সি দিবে 60-এর চেয়ে বেশি, তাহলে সি 60-এর চেয়ে বেশি টাকা দিবে। হোয়াট ইজ দ্য মোস্ট এ ক্যান পে, তাহলে এ এখানে সর্বোচ্চ কত টাকা দিবে, গিভেন অল অফ দেম পে ইন্টিজার অ্যামাউন্টস, এবং প্রত্যেকেই মানে পূর্ণ সংখ্যায় টাকাটা দিবে, কোনো দশমিক সংখ্যায় টাকা দিবে না। আমাকে এখানে বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য মোস্ট এ ক্যান পে, তাহলে এ সর্বোচ্চ কত টাকা পে করবে, এ সর্বোচ্চ কত টাকা পে করবে, এইটা যদি আমি এখানে বের করতে চাই যে এর পেমেন্ট সর্বোচ্চ কত হবে, এইটা বের করতে গেলে সির পেমেন্টটাকে মিনিমাম ধরতে হবে, সির পেমেন্টটাকে মিনিমাম ধরতে হবে। তো সির পেমেন্ট মিনিমাম কিভাবে, বলতেছে যে সি পে করবে 60 টাকার বেশি, তো 60 টাকার ইমিডিয়েট বেশি কত 61 টাকা, এটাই হচ্ছে সির মিনিমাম ভ্যালু, যে সি সর্বোচ্চ 61 টাকা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না, কারণ এর ভ্যালুটাকে আমাকে সর্বোচ্চ বের করতে হবে। তাহলে 3জন বন্ধু মিলে পে করছে কত 150, তাহলে এ করছে এক্স টাকা, বি করছে কত এক্স প্লাস 5 টাকা, সি করছে কত 61 টাকা, 3জন মিলে 150 টাকা। তাহলে 2x ইজ ইকুয়াল টু কত, 150 মাইনাস 66, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত, 66 এদিকে কত আসে ভাই 34, ওইদিকে 50, তার মানে হচ্ছে 84।
তাহলে এক্স মানে কত, এই যে 42, তো এক্স এর মান এখানে কত বেরোয়েছে, 42 বেরোয়েছে। তার মানে এ এখানে সর্বোচ্চ 42 টাকা বিল পে করতে পারবে। আপনি যদি এখানে সির ভ্যালুটাকে বেশি ধরেন, 60-এর বেশি, 60-এর বেশি অনেক কিছুই ধরতে পারেন, 90 ধরতে পারেন, কিন্তু 90 ধরা যাবে না। বা আপনি চিন্তা করতে পারেন যে 62 কেন ধরবো না, 62 90 এই কারণে ধরবো না, কারণ এ সর্বোচ্চ কত টাকা দিতে পারবে এটা বের করতে হবে, আর এ সর্বোচ্চ কত টাকা দিতে পারবে এটা বের করার জন্য সির ভ্যালু ধরা লাগবে মিনিমাম। মিনিমাম কত, 60-এর চেয়ে ইমিডিয়েট বেশি, তো 60-এর ইমিডিয়েট বেশি 61, 61 ধরতে হবে। 61-এর বেশি ধরলেই তখন আর উত্তর সঠিক বের হবে না। পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন এটা এটা একটা সহজ প্রশ্ন, এটা আইবি এর এমবিএ তে আসা প্রশ্ন, এগুলো সহজ। এখানে বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড প্লাস জেড ওয়াই সমান সমান হচ্ছে 333, এবং এক্স এর মান দেওয়া আছে কত 3, এবং ওয়াই এর মানটা হবে জেড এর চেয়ে বড়, অ্যান্ড এক্স ওয়াই জেড অল আর ডিস্টিংক্ট সিঙ্গেল ডিজিট পজিটিভ ইন্টিজার। এক্স ওয়াই জেড তিনটাই হচ্ছে সিঙ্গেল ডিজিটের মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেন হোয়াট কুড বি দ্য ভ্যালু অফ ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু কত হইতে পারে, ওয়াই এর ভ্যালু কত হইতে পারবে ভাই, খেয়াল করেন, ওয়াই এর ভ্যালু 0 হইতে পারবে না, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু 0 হইতে পারবে না, কারণ বলে দিছে যে সবগুলো হচ্ছে ইন্টিজার, আর 0 কখনো ইন্টিজার নয়, শূন্যবাদ। এখন আপনি যদি বলেন যে ওয়াই এর ভ্যালু 1 হবে, 1ও হইতে পারবে না, কারণ ওয়াই এর ভ্যালু 1 হইলে জেড এর ভ্যালু হবে কত, 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট 0 হইতে পারবে না, কারণ বলে দিছে যে সবগুলো ইন্টিজার, তার মানে ওয়াই এর ভ্যালু 1ও হইতে পারবে না। আপনি বলতে পারেন যে 2, হ্যাঁ 2 হইতে পারে, যে ওয়াই এর ভ্যালু যদি 2 হয় তাহলে জেড এর ভ্যালু 2 এর চেয়ে ছোট অর্থাৎ 1 হবে, তাহলে এক্স এর ভ্যালু কত, এই যে এক্স এর ভ্যালু তো প্রশ্নে দেওয়া আছে 3, তাহলে খেয়াল করে দেখেন প্রশ্নে বলতেছে যে এক্স ওয়াই জেড মানে কত, এই যে 321 প্লাস জেড ওয়াই মানে কত, জেড ওয়াই মানে হচ্ছে এই যে 12, 321-এর সাথে 12 যোগ করলে আমরা 333 পেয়ে যাচ্ছি, তার মানে ঠিকই আছে যে ওয়াই এর মান যদি আমরা এই যে 2 ধরি তাহলে একমাত্র 333 মিলতেছে, আদারওয়াইজ মিলতেছে না, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু কত হবে, 2 হবে, ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হবে। পরেরটাতে আসুন, লাস্ট ম্যাথ দেখি। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এভারেজ অফ এ বি সি ডি ইজ 5, বলতেছে যে এই যে এ বি সি ডি এই 4টা সংখ্যার গড় হচ্ছে কত 5, তাহলে আমি বলতেই পারি যে এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার সমষ্টি কত হবে, 20 হবে, তাই না। এরপরে বলতেছে যে এ হচ্ছে সবার ছোট, বি হচ্ছে তার বড়, সি হচ্ছে তার বড়, ডি হচ্ছে তার বড়। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ডি ইফ অল অফ দেম আর পজিটিভ ইন্টিজার, বলতেছে যে সবগুলো যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে ডির সবচেয়ে বড় মান কোনটা হইতে পারে। খেয়াল করেন এই 3টা মানে এই 4টা হচ্ছে সংখ্যা, এবং এখানে আমার ডির ভ্যালু বের করা লাগবে যে ডির সর্বোচ্চ ভ্যালু কত হবে। খেয়াল করেন আপনি যদি অপশন চেক করেন, আপনি অপশন চেক করে যদি বলেন যে ডির ভ্যালু 15 হবে, তো ডির ভ্যালু যদি আপনি 15 বসান তাহলে এই 3টা মিলে কত হওয়া লাগবে, 5 হওয়া লাগবে। তো 3টা মিলে আপনি কখনোই 5 মিলাইতে পারবেন না, যে 3টা সংখ্যা মিলে আপনি 5 মিলাইতে পারবেন, যে এখানে 2 এখানে 2 এখানে 1 করতে পারেন, কিন্তু এগুলো তো আলাদা আলাদা ইন্টিজার, একই ইন্টিজার না, সি মানেও 2 বি মানেও 2, এরকম তো হইতে পারবে না, ঠিক আছে, তার মানে 15 ধরে হবে না। ঠিক সেম অবস্থা 16 ধরেও, যে আপনি যদি ডির মানটাকে 16 ধরেন, ডির মানটাকে যদি আপনি এখানে 16 ধরেন তাহলে এই 3টা মিলে 4 হওয়া লাগবে, তার মানে কি একটা 1 একটা 1 আর একটা 2 হওয়া লাগবে, তাছাড়া তো আর অন্য কোনো বুদ্ধি নাই। কিন্তু 2টা সেম ইন্টিজার হইতে পারবে না, এও 1 হবে বিও 1 হবে, এমন কোনো সত্য এখানে বলেনি, ঠিক আছে, সো বি বাদ। এরপর আসেন আপনি যদি বলেন যে ভাই 14 হবে, যে ডির মান সর্বোচ্চ 14, তাহলে ডির মান যদি 14 ধরেন
তাহলে সির মানকে আপনি 3 ধরতে পারেন, বির মানকে আপনি 2 ধরতে পারেন, এর মানকে 1 ধরতে পারেন। দেখেন তো এবার 20 মিলে কিনা। 14 3 17, 17 2 19, আর একে 20, এবং সবগুলাই কি আলাদা আলাদা ইন্টিজার হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে আলাদা আলাদা ইন্টিজার, এটাও তো বলে নাই ভাই। এখানে দেখেই তো বোঝা যাচ্ছে এ বি সি ডি সবগুলো আলাদা। ঠিক আছে, এই জন্য বলতেছি যে এখানে ডির মান যদি সর্বোচ্চ 14 হয়, তাহলে বাকি তিনটা হবে 3 2 1, এবং এই চারটা সংখ্যার সমষ্টি কত হবে? 20 হবে। তাহলে এখানে ডির সর্বোচ্চ মান এখানে কত হইতে পারে? 14 হইতে পারে। 14 হইতে পারে এখানে ডির সর্বোচ্চ মান। সামনের কয়েকটা ক্লাসে এরকম খুব নিরস যাবে, বুঝতে পারছেন? মানে আর ইন্টারেস্টিং কোনো কিছু নাই। ইন্টারেস্টিং একটা বিষয় আছে, পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি, তাছাড়া আর ইন্টারেস্টিং কোনো কিছু নাই। বোঝা গেছে ভাই? পুরো বিষয়গুলো বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাসেন্ডিং সিরিজটা। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।